থমথমে মুখ নিয়ে চিবুক নামিয়ে বসে আছে নীলিমা। চোখে তার অজস্র পানি, যা গাল বেয়ে পড়ছে নিঃশব্দে। ইকরাম তীক্ষ্ণতা নিয়ে তাকিয়ে আছে। একটু আগের বসে সে নীলিমার গালে চট বসিয়ে দেয়। বাক্রুদ্ধ নীলিমা। সংসার শুরুর আগে স্বামীর হাতে মায়ের খেল। ইকরাম এগিয়ে এসে বলল, তাকো আমার দিকে। এক বুক হতাশা দমিয়ে রেখে নীলিমা তাকালো। সহসা ইকরাম বুকে চিনচিন ব্যথা অনুভব করলো। ফোলা ফোলা চোখ, লাল বর্ণে রাঙা গাল, তার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে, যেন পৃথিবীর সব বেলি ফুলের সমারোহ তার সামনে। ইকরাম গালের পানি মুছে দিয়ে বলল, আমি আরেকবার জিজ্ঞেস করব, কেন গিয়েছিল ওই কক্ষে? নীলিমা নাক ফুলিয়ে তাকিয়ে রইল। পরপর চিবুক নামিয়ে বলল, পারুল বলেছিল ওই কক্ষে গিয়ে তার বিয়েটা হয়। ভাগ্য প্রহসনের কক্ষ নাকি ওর কাছে, তাই দেখতে চেয়েছিলাম। ইকরাম নীলিমার দু গালে হাত রেখে বলল, বেরি ফুলের পাপড়ির মতো আবদ্ধে তোমার রাঙা চোখের প্রতিটি পাপড়ি বলে তোমার ভালোবাসা আমি জাগ্রত। রাতে তোমার চোখের সৌন্দর্যে যেন চাঁদের আলোও লজ্জা পায়, কারণ সে জানে ওই চোখে বেলি ফুলের ন্যায় কোমলতা ও ভালোবাসা আছে, আর তুমি সে চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছ। নীলিমা তাকালো। ইকরাম আবারও বলল, খেতো না, আমি রাগ সংযত করতে পারিনি। এক কথা বারবার জিজ্ঞেস করেও যখন উত্তর পাই না, তখন আমার খুব রাগ ওঠে। সমস্যা নেই, আসলে আমি খুব ভয়ে ছিলাম, কী বলবো ভেবেই পাচ্ছিলাম না। ভুলটা তো আমারই। ইকরাম বলে উঠল। বউয়ের রাগ ভাঙাতে কি করতে হবে? নীলিমা নিরুত্তর। চোখে মুখে পানি দিবে বলে গোসল ঘরের দিকে পা বাড়িয়ে দিতেই ইকরাম আগলে নিল পেছন থেকে। বলল, আমার একটা কথা রাখবে বেলি ফুল? বলেন। তুমি আর ওই কক্ষে যাবে না, না যাবে কাছের জায়গায়। মহলের ভিতরও কি হবে না হবে, না গলাতে যাবে না। তুমি শুধু মন দিয়ে সংসার করবে আর আমায় সামলাবে। সংসারের মধ্যে দিয়ে গিয়ে আবার আমাকে ভুলে যেও না। ঠিক আছে, শুনুন এবার। ইকরাম বুঝতে পারল নীলিমার মন খারাপ, এখন আমার উপর রেগে আছে। দুষ্টুমি করার জন্য নীলিমার কাঁধের দিকে তাকালো। সহসা নীলিমা ইকরামের দিকে তাকিয়ে বলল, কি? ছাড়তে বললাম তো। না। নীলিমা ভ্রু কুঁচকে বলল, কি না? ভাবছি এই কাঠটায় তো চুমু দেওয়ার মতো পরিস্থিতি নেই, ছোটও তো চুমু দিতে দিবে না, তাই ভাবছি ওই পাশের। একদমই না। জানেন কত ব্যথা আছে? আমি তো হাতে দিতে পারি না। আমি কিভাবে জানবো কেমন ব্যথা? তবে জানতে পারি তুমি চাইলে। আমি চাইলে কে করে? এখন থেকে সকাল বিকাল রাত এই 3 বেলা আমার কাঁধে চুমু দিবে তুমি। যদিও নাগালে পাবে না, সমস্যা নেই, আমি বসে পড়ব। বিরক্তিকর ভাবে নীলিমা সরে আসতে চেয়ে বলল। আমি ভাবলাম কি নাকি, শুনুন তো। অমন ভাবতেই লজ্জায় গায়ে হিমস্রোত বয়ে গেল নীলিমার। ইকরাম বুঝতে পারল নীলিমা কাঁপছে। ভয় নাকি লজ্জায় আন্দাজ করতে পারল না। তবে আর একটু গভীর ছুঁয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, বউ আমার ছাড়ার জন্য কি বিয়ে করেছে? বলে বাঁ পাশের কাঁধের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, দুঃখিত বেলিফোন, পাশের কাঁধটা আমাকে খুব টানছে। দেখো, এখানে আমাকে কোনো দোষ দেবে না। নীলিমা যা বোঝার বুঝলো। সে বুঝে উঠতে পারে না এই লোকের ঠিক কত রকমের চরিত্র দেখা দিতে পারে। ইকরামের হাতের ছোঁয়ায় কিঞ্চিত ঘাড় বাঁকা করে তাকালো নীলিমা। ইকরাম মুচকি হেসে বলল, তোমার কাঁধের চুম্বন শুধু একটি চুম্বন নয়, এটি আমাদের হৃদয়ের এক গভীর সংযোগের চিহ্ন বহন করে, বুঝলে? বলে নীলিমার কাঁধে তার খসখসে পুরন্ত ঠোঁট এগিয়ে দেয়। নীলিমার সামনে ফিরে চোখ বন্ধ করে নিল। আঁকড়ে ধরল পরনের শাড়ি। আচমকা আরিফার চিৎকারে চমকে ওঠে নীলিমা। সরে যায় ইকরাম। কিছু বুঝে ওঠার আগেই ইকরাম দৌড়ে বাইরে চলে যায়। রমঝমদের কথা ভাবতেই দৌড়ে চলে যায় নীলিমাও। ইকরাম সোজা আরিফার কক্ষে গিয়ে ঢুকলো। আরিফা মনিকার পা উপরে তুলে ধরে আছে। সে গলায় দড়ি লাগিয়ে ঝুলছে। ইকরাম হতভাগ, সব ভুলে চলে গেল বাঁচাতে। একে একে সবাই চলে আসে মহলের মহিলারাও। নীলিমা সবে এসে দাঁড়ালো দরজার সামনে। ইকরামের বুকে মনিকাকে দেখে থমকে যায়। কেন জানি হিংসায় জর্জরিত হলো মন। ইকরাম বাহু ধরে ধাক্কা দিয়ে রেগে মেগে বলল, পাগল হয়েছ? সামান্য বিষয় নিয়ে মরতে বসেছ? মনিকা হাওমাও করে কেঁদে উঠে ইকরামকে শক্ত হাতে জড়িয়ে ধরল। নীলিমার শক্ত হাতে দরজা খামচে ধরার চেষ্টা।
এক হাতে খামচে ধরলো শাড়ি। তার এত কষ্ট হচ্ছে কেন? সে তো লোকটাকে ঘৃণা করে, ভালো তো বাসে না। তাহলে তার এমন শূন্য শূন্য লাগছে কেন? হারানোর ভয়ে দেহটা তার ছেড়ে দিল। দুবার পিছিয়ে যেতেই পেছন থেকে পারুল আগলে নিয়ে বলল, হইল বুবু। টলমল চোখ মেলে তাকায় নীলিমা। রমিলা তো সে তখনই চলে যায়। ইরাওয়ালা বলে উঠল। কাঁদছো কেন বৌমা? কি হয়েছে? নীলিমা নিরুত্তর রইল। সামনে তাকিয়ে দেখলো মনিকা এখনো তার বুকে। ইরাওয়ালা কিছু একটা বুঝতে পেরে বলে উঠল, ইকরাম পুত্র, রোহিতকে আসতে দেখলাম। বলেছিলাম যে যার যত্ন তাকে বুঝিয়ে দে, যে যার রত্ন তাকে বুঝিয়ে দে। কিছু অঘটন হলে তো আমাদের দোষারোপ করবে রামেলা। আমি যাব না, আমি কোথাও যাব না। ভয় নীলিমার ভেতরটা ধক করে উঠল। উৎকণ্ঠায় সে কথাও বলতে পারছে না। পারুল নীলিমার বাহু ধরে আছে। নীলিমা চোখ বন্ধ করে ভাবছে, এসব কি হচ্ছে? আমি তো এমনটা চাইনি। কারো ধাক্কায় হুঁশ হয়। চোখ মেলে দেখলো মনিকাকে টেনে নিয়ে যাচ্ছে ইকরাম। সহসা নীলিমা পেছনে পেছনে ছুটলো বাকিরা। সবে ফের কক্ষ থেকে বের হয়ে আসছে রোহিত। ইকরাম শরীরের সর্বত্র শক্তি দিয়ে মনিকাকে ঠেলে দেয় রোহিতের দিকে। রোহিত না চাইতেও মনিকাকে আগলে দেয়। ইকরাম রেগে উঠে বলল, অন্যের জিনিস কেড়ে নিয়েছিল না? কোনো কি দিক বিবেচনা করেছিলেন? করেননি। একবার ভাবেননি যার থেকে কেড়ে নিচ্ছেন তার ঠিক কী যন্ত্রণা অনুভব হতে পারে? সেই পাপের ফল ভোগ করলেন। যাই হোক, বউ আবেগে ভেসে ভুলটা করে ফেলেছে, তাই বলে এইভাবে দূরে ছুঁড়ে মারবেন? তা তো হয় না। মনিকাকে ছেড়ে দেয় রোহিত। মনিকা পাশে এসে দাঁড়ালো। ইরাওয়ালা চলেই যাবেন তখনই ইকরাম টিটকারি সুরে বলল, আপনার তো ব্যবহার করা জিনিস পুনরায় ব্যবহার করার অভ্যাস আছে, সমস্যা হওয়ার তো কথা না। এবার রেগে যায় রোহিত। দাঁতে দাঁত চিবিয়ে এগিয়ে যায়, পাঞ্জাবির কলার ধরে বলল, বেশি বার বেড়েছিস তাই না? আমি যেদিন তোর বউকে খেয়ে বলা শেষে মা হতেই ইকরাম রোহিতের মুখে হাত মুষ্টিবদ্ধ করে মারতে লাগলো। ইরাওয়ালা সিঁড়ি থেকে নেমে এসে বলল, থামো পুত্র, থামো বলছি। নীলিমার বেহাল দশা। তার শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে অনবরত। তাদের মধ্যে অনবরত ধস্তাধস্তির এক পর্যায়ে রোহিতের নাক ফেটে যায়। মনিকা এসে দাঁড়ালো সামনে। ইকরামের দিকে হাত উঁচু করে বলল, দয়া করো ইকরাম, দয়া করো, আর বেরো না। ইকরাম কিছু বলার আগে ইরাওয়ালার গলায় নীলিমার ডাক শুনতেই পিছনে ফিরে তাকায়। সবে আরেফা রুমঝুমকে কক্ষে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আসছে। এসবে সে মেয়েকে দুটোকে জড়াতে চায় না, তাই সবসময় দূরে দূরে রাখে। ইকরাম দৌড়ে এসে হাঁটু ভেঙে বসলো। নীলিমা জ্ঞান হারিয়ে পড়ে গেছে। ইরাওয়ালার কথাই ইকরাম নীলিমাকে কোলে তুলে নিল। নীলিমাকে বালুমকে শুয়ে দেয় ইকরাম। তার খুব অস্বস্তি হচ্ছে। সে কিছু করতেও পারছে না, না বলতে পারছে বলতে। ইরাওয়ালা পারুলকে লবণ পানি আনতে বলল। সে রন্ধনশালায় যায়। ইরাওয়ালা এগিয়ে এসে নীলিমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরিফা পায়ের পাতায় মালিশ করছে। আরিফা রেগে বলল, সময় মারপিট করতে হবে? মেয়েটা হয়তো ভয় পেয়েছে। এখন বউ করেছো, নিজেকে শুধরে নাও ইকরাম। ইকরাম বিড়বিড় করে উঠল, পাহাড় সম সাহস যে মেয়ের বুকে, সে মেয়েটা কি সামান্য মারপিট দেখে জ্ঞান হারাবে? সহসা ইরাওয়ালা বলে উঠল, বৌমার কাঁধে এসব কিসের দাগ? কালশিটে হয়ে আছে। ইকরাম পড়ল দোটানায়। মায়ের ওখানে চোখ পড়তেই হলো। আমটি চামটি করে নিজের মুখ লুকানোর পায় তারা। আরিফা ইকরামের লজ্জিত মুখ দেখে ঠোঁট টিপে হাসলো। কেননা জখমটা তার এর আগে দেখে সে নিজেও ভয় পেয়েছিল। নীলিমা সব খুলে বলায় স্বস্তি পেয়েছিল আরিফা। ইরাওয়ালা আরিফার হাসির কারণ বুঝতে পেরে কথা ঘুরিয়ে বলল, ছোট বউ এখনো আসছে না কেন? বৈদ্যকে ডাকার কথা বলে কক্ষ থেকে বের হয়ে যায় ইকরাম। রাতের নিস্তব্ধতায় শাহমতের কক্ষে ইকরাম দাঁড়িয়ে আছে। শাহমত কপাল থেকে হাত সরিয়ে চিন্তিত হয়ে বললেন, মহিদের বোন কেন ওই কক্ষে গিয়েছিল জানতে পেরেছো? ইকরাম গাল চুলকে বলল, ওই ঘুরতে ঘুরতে চলে গিয়েছে। তাছাড়া পারুল নিয়ে গিয়েছিল দেখাতে যে ইকোয়ান ওই কক্ষে নিয়ে এসে ধরা পড়ে আপনার কাছে, তাই নীলিমা চায়। শাহমত স্বস্তি পেলেন না, আবারও কপালে হাত দিয়ে বললেন, ওই মেয়েকে হঠাৎ দেখেই বিয়ে করার সিদ্ধান্তটা আমি আজও বুঝলাম না ইকরাম। ওই মেয়ে কি সব জেনে গেছে? না আব্বাজান, জানার চেষ্টা করেছিল। সেজন্য কি বিয়েটা করা? ইকরাম ফিচেল হয়ে এসে বলল, সেটা জেনে আপনি কি করবেন? বিষয়টা আমার ব্যক্তিগত। আমি ইকরাম শরীফ এতটা বোকা নই
আমি ইকরাম শরীফ এতটাও বোকা নই, সে আপনি ভালো করেই জানেন। তপ্ত শ্বাস টানলো সৌম্য, বলে উঠল, মোহিতকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় আপনার মনের ভিতর রাখুন, মাহিদ এমন ভুল করবে না, সেটা আমার জানা আছে। আপনার প্রশ্ন করা হলে আসতে পারি? যা মেয়েটিকে নজরে নজরে রাখবে, মেয়েটাকে বিশ্বাস হয় না। পাপের বোঝা ভারী হলে নিজের সন্তানকেও বিশ্বাস হবে না, এটাই স্বাভাবিক। বড্ড কথা বলো, যাও। ইকরাম ফিচেল হেসে চলে যায়। শাওমত নিজের ছেলেকে বিশ্রী ভাষায় গালি দিয়ে শুয়ে থাকলো। ইকরাম তার মায়ের কক্ষের দিকে একবার তাকালো। কতদিন হলো মায়ের সঙ্গে খোঁজ গল্প হয় না, না ডাকা হয় আম্মাজান বলে। নিশ্চয় আমা প্রতিক্ষণ কাটে ভাবতে ইকরাম তপ্ত শ্বাস টানল। মায়ের কক্ষের দিকে পা বাড়িয়ে দরজায় এসে থামলো। দরজায় শব্দ করে ডেকে উঠল। আম্মাজান। তড়িৎ গতিতে ঘাড় বাঁকা করে টলমলে চোখ মেলে তাকালো ইরাবালা। মায়ের সঙ্গে কথা বলা শেষে ইকরাম কক্ষে আসে। তখন অনেক রাত। নীলিমার দিকে একবার তাকালো, দেখলো গভীর ঘুমে হয়তো। দরজা লাগিয়ে দিয়ে পাঞ্জাবি খুলতেই নীলিমার গোঙানির শব্দে এগিয়ে আসে। একটু হেলে কান পেতে থাকে সে, দেখলো বিড়বিড় করে কি যেন বলছে। পরপর কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে। ইকরাম অবাক হয়ে যায়, অসুস্থ অথচ একবারও বলেনি। পাঞ্জাবি খুলে রেখে দিল, কয়েকটা কাঁথা গায়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। নীলিমা কারোর উপস্থিতি বুঝতে পেরে বলল, আপনি এসেছেন সাহেব? নীলিমার মুখের সাহেব ডাকটা শুনেই কেন জানি হাসলো ইকরাম। মনে এক ভালো লাগা কাজ করলো, একটু কাছে এসে বলল, হ্যাঁ এসেছে। জ্বর হয়েছে বলনি কেন? সাহসী নাকি তুমি, এক থাপ্পড়ে জ্বর বাঁধালে? এই জন্য না আব্বা না কেউ আমাকে কখনো মেরেছে। আচ্ছা, আপনি আমার আব্বাকে মারলেন কেন? কি দোষ ছিল ওনার? আমি এসবের কিছুই জানি না নীলিমা, না জানতাম সেখানে তোমার আব্বা ছিল। আমি শুধু কর্তব্য পালন করে যাচ্ছি, কাউকে দেওয়া কথা রাখছে। কেসে কার জন্য এসব করছেন? থাক না কিছু অজানা, এত জানতে হবে কেন তোমার? তুমি শুধু আমাকে জানবে, আমাকে কিভাবে খুশি করবে সেসব জানার চেষ্টা করবে, বাকি সব ধ্বংস হয়ে যাক। আপনি তো খুব খারাপ। ইকরাম ভ্রকুচকে বলল, জ্বরে কি সাহস বাড়লো নাকি আবল তাবল বকছ? খারাপই তো। বউ থাকতে আপনি মনিকা ভাবিকে কেন বুকে আঁকলে নিয়েছিলেন? ইকরাম হাসলো, বলল, এই কথা? জানেন, তখন থেকে আমার খারাপ লাগছে, মুখটা পড়ছে, শূন্য শূন্য লাগছে। আমার এমন কেন মনে হচ্ছে? কেন হচ্ছে এত কষ্ট? ইকরাম দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, হয়তো ভালোটালে বেশি ফেলেছ। আমাকে একবার আপনার চওড়া বুকে আঁকলে নিবেন, খুব শক্ত হাতে। আমার না খুব কান্না পাচ্ছে। ইকরাম কিছুক্ষণ পর বলল, তুমি হয়তো ঠিক নেই, ঘুমাও। তাছাড়া আমি উদাম শরীরে। আমি ঠিক আছি সাহেব। বলে নীলিমা এগিয়ে আসে। এতক্ষণে আধো চোখে তাকাই নীলিমা। ইকরাম তাকিয়ে আছে। নীলিমা বলল, নিন না। অবশ্যই আম্মা এতক্ষণ আগলে নিত, এতবার বলা লাগতো না। ইকরাম তড়িৎ গতিতে নীলিমাকে বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়েছে, নাও এখন ঘুমাও। আমার শরীরের গন্ধ কেমন লাগছে বললেন না যে? ইকরাম হাসলো, বলল, তোমার শরীরের গন্ধ যেন বেলে ফুলে সুরভি, যা বাতাসে ছড়িয়ে পড়ে আমার উথাল পাথাল হৃদয়ে ভালোবাসার উন্মাদনা বাড়িয়ে দিচ্ছে। নীলিমা মলিন হেসে বলল, আমার পিঠে নিয়ে কিছু বলুন। ইকরাম অবাক হয়ে যায়, ভাবলো আজ মেয়েটার হলোটা কি? এক থাপ্পড়ে জ্বর বাঁধিয়েছে, আবার আবল তাবল বকছে। যাক, ভালো লাগছে। এমন হলো তো প্রতিদিন থাপ্পড় দিয়ে দিয়ে জ্বর বাঁধাতে আমি প্রস্তুত। কি ভাবছেন? হুম, না তেমন কিছু ভাবছি না। ভাবছি এমন সুন্দর ফর্সা নরম পিঠের উপমা কিভাবে দেয়। নীলিমা ঠোঁট এলিয়ে হাসে। তা বুঝলো ইকরাম বুকের স্পর্শে। বুকের ভিতর আগুনের কণার মতো দাউ দাউ করে বাড়ছে হৃৎপিণ্ডের শব্দ। পরপর ইকরাম ঢোক গেল। অর্ধ খোলা পিঠের দিকে তাকালো উঁচু হয়ে, পরপর শুয়ে পড়ল। তোমার পিঠে যত শত কুচকুচে কালো তিল, যেন একটা আকাশের তারা যা আমাকে আকর্ষণ করছে। যখনই তোমার পিঠে চুমু দেব, মনে হবে সে তিলের জাদু আমার হৃদয়কে স্পর্শ করছে, ইচ্ছারা জানান দিচ্ছে যত তিল তত আঘাতে রাগিয়ে দিতে। নীলিমা ইকরামের উদাম বুক খামচে ধরল। সহসা ইকরাম চোখ বন্ধ করে বলল, ব্যথা লাগছে? নীলিমা বলল, এত সুন্দর কথা কিভাবে বলেন? তোমার মতো সুন্দরী বউ কাছাকাছি থাকলে সুন্দর কথা তো বের হবে। মিথ্যা কথা।
এসব বইয়ের ভাষা। ইকরাম খিচে হেসে বলল। এসব আমার মনের ভাষা। নীলিমা চুপ থাকলো, আর উত্তর দিল না। মাথা ব্যথা নিয়ে বক বক ভালোই চলল। নীলিমার নীরবতায় ইকরাম আর কথা বাড়ালো না। মেয়েটার ঘুম দরকার ভেবে চুপ থাকলো, কিন্তু দমিয়ে রাখতে পারলো না নিজেকে, না পারলো মনের ইচ্ছেকে। পরপরই নীলিমাকে শুয়ে দিয়ে নিজে উপরে উঠে বলল। আমি বড্ড অসহায় বেলিফুল, মন তোমাতে বিমোহিত হতে বড়ই আকুল। দেবী ধরা এ হতভাগার আপিসে, দেবী ধরা আমার ঠোঁটের ভাঁজে তোমার শরীরের শিহরণে শিহরিত হতে। নীলিমার বক্ষ পিঞ্জরে থুকপুকানির তাল বাড়ছে বুক ওঠানামা। কোনো রকম উত্তর সে দিতে পারল না। চোখ বন্ধ করে নিতেই ইকরাম সম্মতি জেনে মুচকি হাসল। নিজের হাতের মুঠোয় নীলিমার হাত শক্ত করে ধরে নীলিমার ঠোঁটের দিকে তাকিয়ে বলল। চুমু দেওয়ার আগে আমি তোমার ঠোঁটের সে ছোট্ট তীরের দিকে তাকাতে দেখতে পাচ্ছি। সেখানে একান্তে আমাদের প্রেমের গল্প লেখা আছে। তোমার ঠোঁটের কোমলতা আমার চুমু দিয়ে আজ রাতে নতুন গল্পের সূচনা করতে যাচ্ছে। আঁকড়ে ধরা হাত নীলিমা আরো শক্ত করে হাতে ধরল। বাড়ল নিঃশ্বাসের গতি, বারবার ঢোক গিলছে নীলিমা, কাঁপছে তার পুরো শরীর। মনে তার চলছে ভয় আর ভালোবাসার আদায়ের যুদ্ধ। ইকরাম আরেকটু হেলে কানের কাছে এসে ফিসফিস করে বলল। প্রতি চুমুর সঙ্গে আমি সে তিলের কাছে নতুন করে ফিরে আসব, আর তোমার প্রেমে আরো গভীরতে বাড়ি, আরো গভীরে হারিয়ে যাব। প্রস্তুত হও অর্থাঙ্গিনী আমার আঘাত সহ্য করতে। আমি মোটেও সুপুরুষ নই। ঘুরে ফিরে আজ শুক্রবার সকাল সকাল পারুল ও রবেলার ঝগড়া বেঁধেছে। শরীরটা তার খুবই খারাপ, তাই একটু দেরি করে উঠেছে আজ। এই নিয়ে রমেলা একের পর এক জেরা পড়ে যাচ্ছে। এখন পারুলের চেঁচামেচি শুনে আধো ঘুমে চোখ মেলে তাকায়। কিঞ্চিত মেজাজ বিগড়ে যায় তার। মধ্যরাতে ফিরে ঘুম না আসলে পারুলকে জ্বালিয়ে নেয় কিছুক্ষণ। ফজরের আজানের পর গোসল সেরে মাত্র ঘুমাতে যায় সে। কোনো রকম হাই তুলে সে বারান্দায় আসলো। ছুটে আসতে লাগলো একে একে সবাই। শুধু নীলিমা ও আরেফা রইল রন্ধন তদারকিতে। এমন পর্যায়ে রান্না চলছে, ছেড়ে আসতেও পারছে না। এখন এসে রাগী গলায় বলল। কি হয়েছে রে শাকচুন্নি, সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? পারুল পাশ ফিরে তাকায়, কোমরে এক হাত দিয়ে দ্বিগুণ রেগে বলল। শুধু মোড়েই চোখে পড়ে আর কাউরে চোখে পড়ে না? এখন থতমত খেয়ে রমেলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। কি হয়েছে চাচি? ওরে বাইশোর, মোর বেলায় চওড়া গলা, ওর বেলায় ঠান্ডা। ঘরের বউটাকে শুনি। রমেলা কিঞ্চিত বিরক্ত হয়ে যায়। এখন রেগে বলে উঠল। শাকচুন্নি চাচি হয় উনি। ময়ফি কখন কইনু যে তোর নানি হয়? এখন ক্যাবলা বনে গেল। তার ইচ্ছে করলো দেওয়ালে মাথা ঢুকাতে। ইরাওয়ালা এসে বলল। কি হয়েছে পারুল? সহসা রোকমান ও রোহিত বেরিয়ে আসে। পারুল বলে উঠল। না আম্মা, এই মহিলা সবসময় মোর পিছে লাগি থাকে। মুই কখন গোসল করিমু, মুই কখন খাইমু? কেন এত সকালে গোসল করতে হবে? আমার কেন এত দেরি করে গোসল করনু? মোলের বউ হইয়া অমঙ্গল বইয়া আননু? আরে বাবা, এত শিক্ষা দীক্ষা তোর, তা তুই মহল্লার ছেলে গো শিক্ষা দিতে পারিসনি? যখন তখন কাছে আয়সা কেন? যখন তখন কাছে আয়সার জন্য তো। সহসা ইখন এসে মুখ চেপে ধরে ফিসফিস করে বলল। মান সম্মান খাবি নাকি? চুপ কর দেড় ব্যাটারি। রোকমান ও রোহিত কিছু না বুঝে হা মেলে তাকিয়ে আছে। রমেলা লজ্জায় শেষ, ইরাওয়ালা তো রেগে আগুন। পারুল হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল। আবার মান সম্মান আছে নাকি? সর। এখন দাঁতে দাঁত চিবিয়ে কিছু বলার আগে সেখানে উপস্থিত হয় শাহমত ও শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন গলা খাঁকারি দিয়ে বলল। সকাল সকাল কিসের ভজন শুরু করলে তোমরা? লেখা সহসা পারুল দুবার এগিয়ে এসে বলল। জান, তুই এই মহিলাকে বিয়ে করছিস কেন? দুনিয়াতে এত মাইয়া থাকতে ভাল লাগে না? খালি চিল্লাপাল্লা করে, আর সারাদিন বৈশা বৈশা খাইয়া বেলুনের লাগান ফুলতেছে। শাহমত কেঁপে ওঠে। শাহাবুদ্দিন মনে মনে কেটে দেয়, বলে। কম ঝুলছি নাকি? এখনো কম কিসের? মনে হয় আস্তা একটা জ্বলন্ত উনুনে বসে আছি। রোহিত কিঞ্চিত রেগে বলল। এই মেয়ে আম্মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। এতক্ষণে রমেলা মুখ খুলল, বলল। হ্যাঁ বাবা, দেখো না তখন থেকে কি না কি বলে যাচ্ছে। পাল্টা জবাবে ইরাওয়ালা বলে উঠল।
আমার পুত্রের বউদের আমি যেহেতু কিছু বলি না, আপনি বলার কে রমেলা? ওরা তো ভাবতে পারে আমি শিখিয়ে দিয়েছি আপনাকে। দয়া করে আমার বইদের উপর থেকে তীক্ষ্ণ দৃষ্টি সরান, দোষ করা বন্ধ করুন। পারুলকে নিয়ে চলে যাও ইখওয়ান। বলেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না ইরাবেলা। রমেলাও ঠোঁট বাঁকিয়ে উঠে দাঁড়ালো। ইখওয়ান ফিসফিস করে বলল, সময় আছে, ভালো হয়ে যা, এত খ্যাক খ্যাক করিস কেন? হ হ ছ্যা কইরা ওঠার আগে পর্যন্ত তো মুই তবু কাছে ভালোই। বলেই চলে যায় পারুল সোজা রন্ধনশালায়। রোহিত বিরক্ত হয়ে চলে যায়। রোকমান মাথা চুলকে বাপ চাকরিতে পাশে বসতেই শাহাবুদ্দিন বলে উঠল, ভজন শেষ, আপনি এবার আসুন। নাকি নতুন ভজন এবার আপনি শুরু করবেন? রোকমান দুঠোঁট খুলতেই সদর দরজায় এসে উপস্থিত হয় মুবিন ও লতিফ। মুবিন কাঁদছে আর নীলিমাকে ডাকছে। তারা তিনজনই উঠে সেদিকে যায়। ইখওয়ান মাঝপথ থেকে ফিরে আসে। মুবিনের কণ্ঠ শুনে এবার বেরিয়ে আসে নীলিমা। মুবিন বোনকে দেখে দৌড়ে গিয়ে পা দুটো জড়িয়ে ধরে কান্নার বেগ বাড়িয়ে দেয়। লতিফ সালাম ঝুঁকে হাতে ইশারায় শাহমত বলে উঠল, কি হয়েছে লতিফ? মহিদের আম্মু অসুস্থ নাকি? মাফ করবেন জমিদার সাহেব, মহিদের আম্মা ঠিক আছে। তাহলে কি হয়েছে লতিফ ভাই? লতিফ নীলিমার দিকে তাকিয়ে ফের শাহমতের দিকে তাকালো। পরপর বলল, নদীর ওই তীরে উজানপুরে মহিদকে গ্রামের লোক পিটিয়েছে, বেঁধেও রেখেছে নাকি। খবর এসেছে বাড়ির করতে না গেলে ছাড়বে না। তবে মহিদের অপরাধ কি সেটা জানায়নি জমিদার সাহেব, তাই ছুটে আসা। নীলিমা ভয়ে অস্থির, তোলপাড় বুকের ভেতর। অজানা ভয়ে মনটা কুকাইছে। ইখওয়ান সহসা বলে উঠল, আমি ভাইজানকে সাথে নিয়ে এক্ষুনি যাচ্ছি, দেখি কার এত বড় বুকের পাটা হয়েছে শান্তিপুরের লোকদের গায়ে হাত তুলেছে। উজানপুর গ্রামের শ্যামবতী, চাঁদনি ও মোহিতের মধ্যে এক অপরিসীম প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। চাঁদনি ছিল একেবারে সরল, সুন্দরী এবং মায়াবী, আর মোহিত তার তুলনায় একটু ফর্সা, রাগী ও গম্ভীর প্রকৃতির। আজ মোহিত চাঁদনির সাথে দেখা করতে গেলে ঘটনাটি তার পরিবারে পৌঁছে যায় এবং তাতে বিপত্তি সৃষ্টি হয়। বিশেষ করে চাঁদনির বাবা চাঁদ মিয়া এই সম্পর্ক নিয়ে খুবই আপত্তি জানালেন। তার যুক্তি ছিল মোহিতের ফর্সা ত্বক এবং আমার মেয়ে শ্যামবতী। কিভাবে এটা মেনে নেবে মোহিতের আম্মা? সুখের দেখা তার মেয়ে পাবে না। কথায় কথায় কালা বলে খোটা দিতেই পারে। এই অবস্থায় ইকরাম ও ইখওয়ান এগিয়ে আসেন। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ইকরাম শান্ত প্রকৃতির এবং সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে চাঁদ মিয়াকে বোঝাতে শুরু করেন, মোহিত যদি আপনার মেয়েকে ভালোবাসে, তবে বাহ্যিক দোষ কিভাবে প্রেমের মাঝে ঢুকবে? ত্বক ও রঙের বাইরে একে অপর হৃদয়ে তো মিলেছে। মোহিতের আম্মার বিষয়টা আমরা না হয় দেখে নেব। অনেক তোষামোদে শেষ পর্যন্ত বিবাহ সম্পন্ন করি, তবে ইকরাম ও ইখওয়ান ফেরে। ইখওয়ানের মুখে যখন ইকরাম তাদের প্রণয়ের কথা শুনেছিল, তারপর ইকরাম আর পিছু হটেনি, বিয়ে দিয়েই ছাড়ল। তবে আরেক বিপত্তি ঘটায় আসমানি। তিনি সহজে রাজি হতে চাইলেন না। তিনি সোজা সাপটা বললেন, এটা শুধু রঙের বিষয় নয়, এটা সামাজিক মর্যাদার সম্মান। মানুষ তো বলবে ফর্সা ছেলের এমন কালটি বউ। আসমানি বেগম বাড়ি এক প্রকার মাথায় তুললেন। চাঁদনিকেও গালি দিতে ভুললেন না। মাঝে মধ্যে মোহিতকে কটাক্ষ করে কথা শোনায় আসমানি। মায়ের এমন ব্যবহারে লজ্জিত নীলিমা। ওদিকে পারুল ও আরিফা চাঁদনিকে নিয়ে ব্যস্ত। ইকরাম বুঝলেন যে শুধু মৃদু ভাষায় কাজ হবে না, তাই সে আরো কঠোর হয়ে বলে, আপনি যদি এই সম্পর্ককে বাধা দেন, তাহলে চাঁদনি ও মোহিতের জীবনে সুখ আসবে না। কিন্তু যদি আপনি মানেন, তাদের মধ্যে ভালোবাসা ও সুখের পথে এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত হবে। আপনি যদি রাজি না হন, তাহলে পরিণতি কিছুটা কঠিন হতে পারে। ইকরামের এই কঠোর কথা শুনে আসমানি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন অবশেষে তিনি মন থেকে এই সম্পর্ক মেনে নেন এবং বিয়ের আয়োজন সম্পন্ন হয়। ইকরাম ও ইখওয়ান তখন শান্ত চিত্তে বাসায় ফিরে যাওয়ার মনস্থির করল। আর সেই সঙ্গে উজানপুরের আকাশে একটি নতুন সূর্যোদয় সূচিত হয়। চাঁদনি ও মোহিতের মধ্যে নতুন এক বন্ধন গড়ে ওঠে, যা প্রেম ও পারিবারিক সম্মানের মেলবন্ধন হয়ে উজানপুর থেকে শান্তিপুরের সুখবার্তা নিয়ে আসে। বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছে ইকরাম। উঁকি দিতেই নীলিমা বেরিয়ে আসে। নীলিমা লজ্জায় চিবুক নামিয়ে নিতেই ইকরাম বলে উঠল, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আসো। হকচকিয়ে গেল নীলিমা, বলে উঠল, কেন? কোথাও যাচ্ছি? বারে মলে ফিরবে না? নাও তাড়াতাড়ি আসো। নীলিমা আমতা আমতা করে বলল, কি মানে, বলছিলাম যে যা বলার বলো, কিন্তু এই বলিও না যে আজ ভাইজানের বিবাহ হলো
আজই মহলে ফিরবো। কটা দিন থাকি? নীলিমার মতো করেই বলল ইকরাম। হাসি পেল, নীলিমা হাসলো না। মন খারাপ করে প্রস্তুত হতেই ফের ঘরে ঢুকলো। ভাবলো, আমি জানি ওই লোক না নিয়ে যাবে না। ইখওয়ান আর পারুল মহিদের ঘরে চোখাচোখি খুনসুটি করছে। চাঁদনি চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে। মহিদ এখনো আসেনি। মহলে ফিরতে তো হবে, কিন্তু পারুল কিছুতেই ফিরে যেতে রাজি নয়। এর মধ্যে ইখওয়ান পারুলকে একদম ছাড়বে না। চোখ বন্ধ করে পারুল ভাবছিল, তো মহল ফিরি মনা, আজকে মুই একটু স্বাধীনতার আনন্দ নেব। ঠিক তখনই ইখওয়ান হেলে ফিসফিস করে বলল, কিরে যা, প্রস্তুত হয়ে আয়। পারুল হালকা বিরক্তি নিয়ে বলল, কি হইল এটা? মুই যাইম না, মুই যাইম না। ইখওয়ান গম্ভীর হয়ে বলল, শাকচুন্নি, তুই মহলে না ফিরলে আজ রাতে তোকে সবার সামনে নাচতে হবে ঘাগরি পরে। পারুল অবাক হয়ে বলল, নাচ? মরে কি মুঘল আমলের মনে হয়? সর, নাচ তো ভুলেও করবো না মই। এদিকে মহিদ এসে দাঁড়ালো সবে। পারুল, তুই তো অনেকটা অমনোজ্জ্বল হয়ে গেছিস। চাঁদনি তো সোনালি রেশমার শাড়ি পরে বসে আছে তোর নাচ দেখবে বলে, আর তুই নাচবি না মানে? পারুল একটু উষ্মা প্রকাশ করে বলল, আর যাই কও তোরা, মুই তো এসব পছন্দ করি না। আর তুই সবসময় রংধনু হয়ে থাকিস না, খুব রং মনত। এখন একদম শান্ত চোখে বলল, কিন্তু বেগম শাকচুন্নি, তার নাম মানলে তো মহলে ফিরতে হবে। তা না হলে নতুন বড় বউ উপস্থিত সবার সামনে একবার গোলাপি ফুলের নৃত্য করতে হবে। পারুল দাঁড়িয়ে গিয়ে বলল, আল্লাহ হাতি, মুই তো মহলে ফিরি মই না। আর যদি ফিরা লাগে তাহলে শুই না রাখ, মহলে ফিরলে কক্ষে তোকে মুই না চাইব। এখন হালকা কেসে ওঠে। মোহিত ঠোঁট টিপে হাসলো। চাঁদনি পড়েছে বিপাকে। নতুন বউ বলে জোরে হাসতেও পারছে না, না পারছে কিছু বলতে। এখন বলে উঠলো, আরে এসব কি? মহলে ফিরলে তোকে রঙিন পাখির পাখা দিব। তুই সামান্য কথাকে একটা সিরিয়াস নাটক বানিয়ে ফেলেছিস। থাক তুই, ঠিক আছে, আমিও যাচ্ছি না। সবশেষে মোহিত হাসতে হাসতে বলল, পারুল, তুই তো রাজবাড়ির গোলাম আলী পাগলি। তবে তোর মতোই এইসব গোলাম আলী না হলে আর ইখওয়ান জমিদারি চলে না। পারুল লজ্জা পেল। ইখওয়ান বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, সবই তো শুরু। দেখ না তারপর কি থেকে কি হয়, আর কোথা থেকে কোথায় গিয়ে পড়িস। মোহিত মাথা চুলকে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, তোরা না গেলে কিভাবে বুঝবো? তো দেখি তোর সইছে না। বলেই পারুল চলে যায়। ইখওয়ান বিড়বিড় করে পারুলকে গালি দিতে দিতে মোহিতের দিকে এসে তার বাহুতে থাপ্পড় দিয়ে বলল, শুভকামনা রইল। বলেই চোখ টিপ দিয়ে চলে যায়। মোহিত লজ্জিত ভঙ্গিতে তাকালো সামনে বসে থাকা নববধূর দিকে। সে এই রাত্রির মিশ্র অনুভূতির মাঝে তলিয়ে যাচ্ছে। সে চাঁদনির কাছে এখনো পুরোপুরি পৌঁছাতে পারেনি, কিন্তু তার হৃদয়ে সেই আশ্চর্য বোধ কাজ করছে, যেন কিছু একটি শুরু হচ্ছে, এমন কিছু যা কখনো কল্পনা করেনি। সে চাইছে চাঁদনি যেন তার কাছে নিরাপদ, যেন সে তাকে ভালোবাসার সমস্ত রূপে উপলব্ধি করতে পারে। তার মাঝে এক ধরনের উত্তেজনা এবং অস্থিরতা কাজ করছে। কিভাবে তাকে বোঝাবে যে সে শুধুই তার? চাঁদনি কি তার অগোচরের মিষ্টি অনুভূতি দিয়ে তাকে সঙ্গ দিবে? ভেবেই মোহিত দুপা বাড়িয়ে দেয়, আর তার নিজস্ব ভেতরের কল্পনার দরজা খুলেছে। চাঁদনির প্রতি নিঃশর্ত ভালোবাসার যত্নে তার মনকে ভরে তোলার পায়তারা করছে। এদিকে চাঁদনির আজ রাতে এক অদ্ভুত অনুভূতির মাঝে হারিয়ে গেছে। একদিকে তার হৃদয়টা ভালোবাসায় পূর্ণ, মোহিতের সঙ্গে তার নতুন জীবন শুরু হতে চলেছে, কিন্তু অন্যদিকে তার ভেতরে এক ধরনের নিঃসঙ্গতা এবং অজানা শঙ্কা ঢুকে এসেছে। সে জানে না মোহিত তাকে কিভাবে বুঝবে, কিভাবে তার মনের গহীনে ঢুকবে। তবে এই উদ্বেগের মাঝেও তার মন এক ধরনের আশা নিয়ে ফুলে উঠেছে। এই রাতটি তার নতুন পৃথিবীর প্রথম পদক্ষেপ। আর ভাবতে পারল না, মোহিতের ছোঁয়ায় চাঁদনির দেহে অদৃশ্য একটি ঝড় বইতে থাকে। মোহিত এসে চাঁদনির এক হাত তার দু হাতের মুঠোয় নেয়। শশা চোখ বন্ধ করে নিল চাঁদনি। তার পায়ের তলায় যেন মাটি সরিয়ে চলে গেছে। পৃথিবী তার চারপাশে ঘুরছে। প্রতিটি শ্বাস যেন এক নতুন দিগন্তের সূচনা। প্রতিটি ধ্বনি তার হৃদয়ে যেন একটি মন্ত্রের মতো বাজছে। মোহিত তার নিকটস্থ চিবুক তুলে কপালে ঠোঁট ছুঁল।
আর চাঁদনির শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করলো। মোহিত ভাঙা গলায় বলে উঠল, আশা রাখছি তোমার দ্বিমত নেই। আমিও চাই না তুমি দ্বিমত করো। আমি আমাদের প্রথম রাতটায় ফেলে যেতে দিতে চাই না চাঁদনি। চাঁদনির হৃৎপিণ্ডের গতি তীব্র হয়ে উঠেছে। প্রতিটি হৃদস্পন্দন যেন পাথরের মতো ভারী, অগণিত সুরের মতো ঝংকরিত। এমন মনে হচ্ছে হৃৎপিণ্ডটি যেন আর কিছুক্ষণ স্থিতি ধরে রাখতে পারবে না। তার ধ্বনির তীব্রতা বাড়ছে অদৃশ্য এক তাগিদে ভরা। হৃদয়ের প্রতিটি লহরী যেন তাকে এক নতুন অনুভূতির গভীরে টেনে নিয়ে যাচ্ছে, বাড়ছে, যেন থামার নাম নেই। থামলো না মোহিতও, দ্বিমত পোষণ করলো না চাঁদনি। এটা যেন এক নতুন ভোরের মতো, যেখানে দুজনের হৃদয় একে অপরের ছায়া হয়ে পাশে দাঁড়াতে চায়। রাতের নীরবতার তারা একে অপরের মধ্যে নিজেদের খুঁজে পাবে, একে অপরের চোখে পৃথিবী দেখবে, আর তাদের মাঝে ছড়িয়ে পড়বে এক গভীর ভালোবাসার সুর। পারুলের জেদে ইখন মোহিতের বাসায় থেকে যায়, তবে ইকরাম ও নীলিমার চলে যাওয়ার তাদের অজানা। তারা জানে ইকরাম ও নীলিমা ওই ঘরে আছে, তাই তারা বাইরে রাত্রি বিলাস করবে বলে মনস্থির করে। জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে পুকুর পাড়ে ইখন ও পারুল একে অপরের মধ্যে হারিয়ে যায়। শান্ত পরিবেশ, পানির ওপর চাঁদের স্নিগ্ধ প্রতিফলন, আর সারা পৃথিবী যেন থমকে গেছে এই মুহূর্তে। তারা একে অপরের চোখে চোখ রেখেই, কথা না বলেই বোঝে মনে মনে এই রাতটা তাদের দুজনের জন্য এক অনবদ্র স্মৃতি হয়ে থাকবে। তবে পারুলের কাঁপুনি, এটি তার শরীরের খুঁটিনাটি নয়, যেন সারা দেহে এক বিশাল অনিশ্চয়তা বিরাজ করছে। কেননা ইখনের হাতের আঙুল তার ঠোঁটে, আরেক হাত কোমরে। ইখন অনুভব করলো পারুল দীর্ঘ নিঃশ্বাস, অন্তরের গভীর থেকে উঠে আসা এক অদ্ভুত অপরিচিত ইন্দ্রিয়ের প্রতিফলন। আচমকা ইখনের পিছে কোনো এক অব্যয় এসে দাঁড়ালো, মুখে কালো কাপড়ের আবরণ, হাতে লাঠির মতো কিছু। পারুলের দৃষ্টি অনুসরণ করে ইখন তাকাবেই, তার আগেই মাথায় আঘাত পেয়ে ইখন লুটিয়ে পড়ে। আধো আধো চোখে তাকালো ইখন। পারুল অবাক হয়ে দু ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে তাকিয়ে আছে। তার কথা আসছে না পারছে নড়তে। ফের আঘাতে ইখন গুঙিয়ে ওঠে। পারুল এবার চিৎকার করবেই লোকটি এসে মুখ চেপে ধরল তড়িৎ গতিতে। ইখন আবছা কুয়াশার মতো দেখতে দেখতে চোখ বন্ধ করে ফেলে, বিড়বিড় করে বলে উঠল, মোহিত। নীলিমা রেগে মেগে কাজ করছে। ইকরাম অপলক ভাবে তাকিয়ে দেখছে তা। নীলিমার সব কাজ শেষ করে বিছানা ঠিক করে হাত মুখ ধোয়ার জন্য পা বাড়িয়ে দিতেই ইকরাম হাত ধরে বলল, কথা বলছো না কেন? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, সেটা কি আমার দোষ? নীলিমা রাগান্বিত চোখে তাকালো। ইকরাম ঠোঁট এলিয়ে হেসে বলল, রাগলে তোমাকে কাঁটাযুক্ত গোলাপ ফুল লাগে, মনে হয় ছুলেই এই বুঝি ব্যথা পাবে। সরুন তো, ওসব ফালতু কথা শোনার সময় নেই। বিরক্ত লাগে আপনার এই সব কথাই। ভালোবাসলে তো লাগতো, ভালোই তো বাসো না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাটি বলল ইকরাম। নীলিমা পরোয়া না করে বলল, সে আশা করবেন না, আমি বেঁচে থাকতে আপনাকে কখনোই ভালোবাসবো না। হাত ঘুরিয়ে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে নীলিমার কাঁধে থুতনি রেখে বলল, আমি তো বাসি, এটাই অনেক। সরুন, এবার ঘুমোতে হবে, রাত অনেক হয়েছে। ইকরাম আর একটু ঘনিষ্ঠ হয়ে ফিসফিস করে বলল, তুমি ভালোবাসো আর নাই বাসো, তোমার সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্ত বেলি ফুলের মতোই। সুবাসে মানে তোমার গায়ের গন্ধে মন ভরে যায়, যে সময়ের স্রোতে নষ্ট হলেও তার সৌন্দর্য চিরকাল রয়ে যাবে। ইকরাম অনুভব করছে নীলিমার এই অসহায় অবস্থা, তার শিহরণ, তার কাঁপুনি, এজন্য এক শিহরণময় অভিজ্ঞতা, যেখানে নীলিমা তার নিজের অজান্তেই এক নতুন অনুভূতির সীমানায় চলে যাচ্ছে। ইকরাম তার কাঁধে নিজস্ব ঠোঁটের ছোঁয়ায় নীলিমার সারা শরীরকে শান্ত করতে চায়, কিন্তু তাও যেন আরো গভীর শ্বাসবদ্ধতা তৈরি করেছে। নীলিমা ঝড়ের পূর্বাভাসে সরে আসতে চাইল, তবে ইকরাম তার হাতের বাঁধন আরো শক্ত করে আঁকড়ে ধরল। ইকরাম নীলিমার পেটে হাত রেখে ফিসফিস করে বলল, স্নিগ্ধতা যখন তোমার ঠোঁটে আমার ঠোঁট লাগে, মনে হয় যেন সময় থমকে যায়, কিন্তু পৃথিবীর সমস্ত সুখ তো তোমার কাঁধে। পৃথিবী যেন স্থির হয়ে গেছে, তাদের হৃদয়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। নীলিমা অনুভব করছে ইকরামের ছোঁয়ায় সে যেন এক অন্য জগতে প্রবেশ করেছে, যেখানে শুধু উষ্ণতা, স্নেহ এবং অগাধ ভালোবাসা সবকিছু শাসন করছে। কেন যে সে কাঁধের ছোঁয়ায় আর নিজেকে কন্ট্রোল করতে পারে না।
কারোর কণ্ঠে গাওয়া এই গান শুনে নীলিমা চমকে ওঠে, ভুলে যায় সব অনুভূতি। একরামও সরে আসে, চেহারায় বিরক্তি প্রকাশ, তবে কিছু লুকিয়ে রাখার প্রচেষ্টা। গানের সাথে নুপুরের ঝমঝম শব্দ আর তবলার সুরনির আওয়াজে নীলিমা হতভাগ। এত রাতে মহলে কি চলছে? নীলিমা প্রশ্নিত চোখে তাকালো ইকরামের দিকে। ইকরাম নজর সরিয়ে নেয়, কিছু লুকানোর প্রচেষ্টায় পরিস্থিতি সামলে নিয়ে আকুতি কণ্ঠে বলল, আমার জীবন এমন এক গভীরতায় যেখানে আমি কখনো ডুবতে চাইনি, কিন্তু তোমার হাত ধরে যেতে বোধহয় হবে। জানি না এর শেষ পরিণতি কি হতে পারে। তোমার চোখে যে আমি রহস্য দেখতে পাই, ওই চোখে ভালোবাসা রাখো না কেন বেলিফোন। ফজরের আজানের আগ মুহূর্তে নীলিমার ঘুম ভেঙে যায়। সে নিঃশব্দে নেমে জানালার পর্দা সরিয়ে উকি দিল আকাশে, যেন আকাশে এক অদৃশ্য সুর শুনতে পাচ্ছে সে, যা তার শুধুমাত্র হৃদয়ের গভীরে অনুভূত হচ্ছে। এই সময় রাতের অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার সাথে সাথে অন্যরকম শান্তি ও প্রশান্তির অনুভূতি লাগে, যা বাতাসে মিশে থাকে। তবে নীলিমা প্রশান্তি আজ মোটেও অনুভব করছে না। সেই গান, সেই নুপুরের ঝমঝম শব্দ আর তবলার সুরনীয় আওয়াজের কথা মনে পড়ছে বারবার। নীলিমা পিছন ফিরে ইকরামের দিকে তাকালো। সে গভীর ঘুমে আচ্ছন্ন। সকালের রোদের আলো মুখে না আসা পর্যন্ত ঘুম ভাঙবে না, এই ভেবে এই স্বস্তির নিঃশ্বাস নিয়ে গায়ের শাড়ি ঠিক করে নিল। পরপর নিঃশব্দে পা বাড়িয়ে দিল। দরজা সাবধানে খুলে পড়ল। পা টিপে টিপে এগিয়ে আসে নীলিমার সামনে। বসার ঘরে উঁকি দিয়ে পরপর বাইরের দিকে উঁকি দিয়ে সিঁড়ির দিকে তাকালো। দুপা বাড়িয়ে দিতেই চমকে ওঠে। মোটা লম্বা খাম্বার আড়ালে দাঁড়িয়ে পড়ল নীলিমা। আড়াল হতে উঁকি দিতেই দেখলো সিঁড়ির উপরের বাম দিক থেকে হীরাবালা আসছে, গায়ের বাহারি সাজসজ্জা। চারিদিকে তাকিয়ে তিনি নিজ কক্ষে ঢুকলেন। নীলিমা হতবাক, চোখ সরিয়ে নিজেও চারপাশে নজর ফিরিয়ে দেখলো। পরপর আঁচলে মুখ ঢেকে সিঁড়ির পথে পা বাড়িয়ে দিল। মনে তার আশঙ্কায় আচ্ছন্ন, না জানি কেউ দেখে ফেললো। পা কাঁপছে নীলিমার, কাঁপছে কলিজা। সিঁড়ি পেরিয়ে মেঝেতে পা দিতেই দরজা খোলার শব্দে হতচেতন হয় নীলিমা। ফের আড়ালে লুকিয়ে পড়ল সে। বাম দিকের 7 নম্বর কক্ষ থেকে শাহমত বেরিয়ে আসে। নীলিমা ভয়ে চোখ ভিজে দোয়া পড়তে লাগলো। শাহমত সিঁড়ি বেয়ে নেমে যায়। নীলিমা চোখ মেলে তাকিয়ে রইল কিছুক্ষণ। পা বাড়িয়ে দিতেই ফের থামলো। অপেক্ষা করতে লাগলো শাহমত ফের ফিরে আসে কিনা। নীলিমার বুক দুরু করছে, মাথা ঘুরছে, ভেজে ভেজে চিন্তাধারা। কয়েক মিনিটের ব্যবধানে শাহমত ফিরে আসে, হাতে পানির বালতি। নীলিমা ভাবলো, ওনার ঘরে গোসলখানা নেই নাকি পানি নিতে ভুলে গেছেন? কিছুই তো বুঝছি না। আগে থেকে পরিকল্পনা থাকলে অবশ্যই পানি রাখতেন তিনি। না, অন্য কিছু চলছে মহলে। নারীদের নিয়ে কি জমিদার কোনো খেলা খেলছে? দুজন স্বামী স্ত্রী, অথচ আলাদা কক্ষে থাকেন। শুধু তাই নয়, উনি ওপরে আর শ্বশুর নিচে, ওইদিকে আবার ওনার মতোই আর এক মহিলা। খোদা, এত রহস্যের গণ্ডির মধ্যে আমাকেই কেন যেন জড়াচ্ছ। দরজা খোলার শব্দে নীলিমার হুঁশ হয়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো সবটা। শাহমত পানির বালতি নিয়ে কক্ষে ঢুকলেও সময়ের মধ্যে বেরিয়ে আসে। ইরাওয়ালা নিঃশব্দে দরজা লাগিয়ে দেয়। শাহমত পিছনে না ফিরেই নেমে চলে যায় নিজ কক্ষে। নীলিমা বড় বড় পা বাড়িয়ে দেয়। থামলো সে ইরাওয়ালার কক্ষের দরজার সামনে। একটু স্থির দাঁড়িয়ে কান পেতে শুনতে পায় ইরাওয়ালার কোপানির কান্নার শব্দ। মূলত ইরাওয়ালা দরজায় পিঠ ঠেকিয়ে কাঁদছে নিঃশব্দে। নীলিমা চোখ বন্ধ করে নিল। পরপরই চোখ মেলে তাকালো সামনের 7 নম্বর কক্ষের দিকে। পা বাড়িয়ে দিতে ভাবলো, আচ্ছা, ইকরাম শরীফ এসব জানেন? উনি কি জানে এই 7 নম্বর কক্ষর কথা? জানেন কি হয় এখানে? আচ্ছা, উনি কি এটা জানেন যে ওনার আম্মা 7 নম্বর কক্ষের রাতের আধারে ছিলেন বা থাকেন? থামলো নীলিমা। সরষা নীরবতায় ছেয়ে আছে কক্ষটা, জ্বলছে মৃদু আলো। কোনো রকম শব্দ না পেয়ে নীলিমা উঁকি দেওয়ার মনস্থির করলো। ভয়ে ভয়ে দুরু বুক নিয়ে উঁকি দিতেই কেউ পিছন থেকে মাথায় আঘাত করলো তার। নীলিমা ব্যথায় চোখ বন্ধ করে নিল। আঘাতপ্রাপ্ত জায়গায় হাত রেখে তরল কিছু বুঝতেই হকচকিয়ে গেল। পিছন ফিরে তাকানোর আগেই জ্ঞান হারিয়ে পড়লো কারো বাহুর সমষ্টিতে। সকাল মানেই নতুন করে জাগা, যেখানে রাতের অন্ধকার সরে গিয়ে সূর্য তার সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে মহল। সেই সোনালি আলো জানালা ভেদ করে নীলিমার চোখে এসে লাগলো। সকালবেলায় শীতল বাতাস আছড়ে পড়েছে মৃদু হাওয়ায়। নীলিমা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথার পিছনে ব্যথা অনুভব করতেই দাঁত খিচে হজম করার চেষ্টা করলো। পরপর চোখ মেলে উঠতেই
ইকরাম রাশভারী গাম্ভীর্য গলায় বলে উঠল। ওঠার দরকার নেই, শুয়ে থাকো। নীলিমা দেখার চেষ্টা করলো না, না পেয়ে বলল, শুনুন। ইকরাম বসা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে বলল, খিদে লেগেছে? না খারাপ লাগছে? না, আমাকে কে মেরেছিল? ইকরাম রাগান্বিত মুখে আরো দ্বিগুণ রাগের রেশ দেখা গেল। নীলিমা ভুল জায়গায় ভুল প্রশ্ন করে ফেলেছে, বুঝতে পেরে ঢোক দিল। চোখ বন্ধ করে নিতে ইকরাম বলে উঠল, উপরে কেন গিয়েছিলে তুমি? আগের থেকে দ্বিগুণ রেগে গিয়ে বলল কথাটি। নীলিমাকে উত্তর দিবে ভয়ে অস্থির, এমন হওয়ার কথা খুঁজে পাচ্ছে না সে। ইকরাম তাকিয়ে থেকেই ফের বলল, উত্তর দিচ্ছ না কেন? আমি তো হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে? এত ভোরে? সেটা আবার সিঁড়ির বাম দিকে? আমি তো ছাদে যাওয়ার জন্য উঠেছিলাম, কারো গোঙানির শব্দে ওই দিকে গেলাম। কেন যাবে? তোমাকে কি মহল পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে? মহলে কি হবে, কার কি হবে, সেসব কি পর্যবেক্ষণ করতে তোমাকে রাখা হয়েছে? রাগে ফুঁসে ওঠে ইকরাম, এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল সে। নীলিমা হতবাকের ন্যায় চেয়ে বলল, রাগ করছেন কেন? আমার কথার উত্তর দাও নীলিমা, কেন গেছিল পড়ে? নীলিমা ফুরু গুটিয়ে তাকালো, রাগান্বিত হয়ে বলল, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। কি সমস্যা আপনার? মহলে কি এমন গুপ্তধন আছে যে আমি চুরি করতে গিয়েছিলাম আর আপনারা হাতে নাতে ধরেছেন? নীলিমার দু পাশে হাতে ভর দিয়ে ছুকলো ইকরাম, ঠিক ছুঁই ছুঁই ভাব। নীলিমা তীক্ষ্ণতা নিয়ে তাকিয়ে রইল। ইকরাম দাঁতে দাঁত চিবিয়ে হিসিয়ে বলল, আমাকে রাগ দেখাচ্ছ? সাহস কত তোমার? দোয়ানের সরে নিয়ে 8 আনা রাগ দেখাও আমায়? 2 আনার শরীর হলে কি হবে, বুকে 16 আনার সাহস আছে। বেশি বার বাড়িও না নীলিমা, আসমান ছোঁয়ার আগে যমুনে মিশে যাবে। আমি মিশে যাওয়ার আগে আপনাকে গুঁড়িয়ে ধুলোই উড়িয়ে দেব। ইকরাম রকুচকে দেখালো। নীলিমা তাকিয়ে রইল অপলক। ইকরাম ক্রু হেসে বলল, আমার এক হাতের শক্তিতে তো কুল পাবে না বেলিফুল। আমাকে বিয়ে করেছেন কেন? কি উদ্দেশ্য ছিল আপনার? ইকরাম সরে আসে। নীলিমা উঠতে চেষ্টা করছে, ব্যথায় কমিয়ে উঠতে ইকরাম পেছন ফিরে ধরতে গেলে নীলিমা বাধা দিয়ে বলল, থাক, মেরে এখন দরদ দেখাতে হবে না। বলেই বসে পড়ল নীলিমা। ইকরাম চিন্তিত হয়ে বলল, কে মেরেছে আপনাকে ম্যাডাম? পেছন থেকে হাত সরিয়ে নীলিমা বলল, কে আবার আপনি? বলি নামতে গেলে ইকরাম তড়িঘড়ি করে বলে উঠল, একদম না, একদম না, নামবে না। নীলিমা ভয়ে দুপা উপরে তুলে ছিটকে যায়। ভয় ভয় বলে, কি 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 সাপ নাকি? ইকরাম শান্ত চোখে তাকালো, খেয়ালি করে বলল, সাপ? কিসের সাপ? মহলে আবার সাপ আসে নাকি? আছে, তবে সেটা একটা বিষধার, আমার চোখের বিষ একটা। নীলিমা ক্রোধে নেমে আসতে ইকরাম নীলিমার বাহু ধরে জোর করে শুয়ে দিতে দিতে বলল, একদম নামবে না, তোমার আজ কক্ষ থেকে বের হওয়া বারণ, আর সেটা আমার হুকুম। ছাড়ুন তো, কি করছেন? বাথরুম পেলেও কি যাব না নাকি? না, কোথাও যাওয়ার দরকার নেই, সবকিছু আটকে রাখার চেষ্টা করো। বলেই ধপাস করে শুয়ে দিল নীলিমাকে। ব্যথায় নীলিমা আহ বলে ঘুমিয়ে উঠতে ইকরাম বলে উঠল, যা, একেবারে নীলিমার মতো করে। নীলিমা ব্যথা ভুলে দু ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে তাকিয়ে আছে। ইকরাম মুচকে হেসে বলল, ঠোঁট বন্ধ করবে নাকি বন্ধ করার জন্য আমার ঠোঁটকে হুকুম দিব? নীলিমা তড়িৎ গতিতে ঠোঁট বন্ধ করে বলল, ফালতু লোক। ভালোবেসে না ডাকো, মায়া করে অন্তত কিছু বলে ডাকো। আমি তোমাকে বেলি ফুল ডাকি, আর তুমি সবসময় ডাকো ফালতু লোক বলে। হাসটা হ্যাঁ না? বলেই থামলো, কি যেন ভেবে বলল, না, ওটা মেরি ফুল, তার চেয়ে তুমি আমাকে বকুল ফুল বলে ডাকিও। নীলিমা বিরক্ত হয়ে তাকিয়ে আছে। ইকরাম ভ্রু নাচিয়ে বলল, কি সুন্দর না? তার থেকে সুন্দর হয় কদুর ফুল। কদুর ফুল বলেই ডাকবো। নাক ছিটকে তাকিয়ে আছে ইকরাম। নীলিমা মিছে হাসি দিয়ে চোখ বন্ধ করে নিতেই ইকরাম বলে উঠল, তার মানে কি বলতে চাও? তার মানে কি বলতে চাও? আমি কদুর মতো দেখতে? তা নয় তো কি? তুমি আসলে বেলি ফুল নাও, কাদব ফুল। গ্রামের ভাষায় যাকে বলে পচা মাংসের মতো গন্ধ যে ফুলে, কি যেন নাম? ও হ্যাঁ, দাগ ফুল। নীলিমা বিরক্তিকর চাহনি রাখলো, বলল, বক বক হয়েছে? না, হয়নি। আর কি বাকি আছে বলার? নীলিমার কণ্ঠে রাগের রেশ, চোখে মুখে বিরক্তির প্রকাশ। ইকরাম মনে মনে হাসলো, গলায় গাম্ভীর্য এনে ফির বলল, তোমাকে তো আমি বেলি ফুল ডাকি, আর সেই বেলি ফুলই কোমলতা ও মিষ্টতা আছে, যে প্রতিটি কথাতে রোমান্টিক থাকবে, থাকবে মাধুর্য,
অথচ তুমি নিজের স্বামীকে রোমান্টিক নামে ডাকো না। সবসময় ক্যাটক্যাট করে কথা বলো, মনে হয় আমি তোমার সাথে সতীনের ঘর করছি। সব কিছুর একটা সীমা আছে, এত কথা বলেন কি করে আপনি? মুখ ব্যথা করে না? একরাম হাসলো, চওড়া হাসি, ঠোঁটের কোনায় ঝুলছে দুষ্টুমি। নীলিমা তাকিয়ে আছে, আগের ন্যায় এসে ফের ঝুঁকলো। নীলিমার মুখে ফুদিয়ে বলল, মুখ ব্যথা করে না, তবে ঠোঁট ব্যথা করে, মালিশ করে দিবে একটু? শেষ লাইনটি কেমন ঘোর লাগা গলা শোনালো। নীলিমার মন ছলকে উঠলো, বুকের ভিতর কেমন জোরালো শব্দ। কোনো রকম ঢোক গিলে বলল, মালিশ? ঠোঁট আবার মালিশ করে কি করে? একরাম আর একটু হেলে ফিস করে বলল, কেন, তোমার এই রক্ত জবর ঠোঁট দিয়ে মালিশ করে দিবে? নীলিমা বিরক্ত হয়ে তার দু হাত ইকরামের বুকে ঠেকিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, এই সরুন তো। একটু সরলো না একরাম, হেসে বলল, সরব না। আমি কোনো প্রশ্ন করলেই কথা ঘোরানোর চেষ্টা করেন, হিজিবিজি কথা বলে মাথায় রাগ ওঠান কেন? সবই দেখে বলছো, তাহলে প্রশ্ন করো কেন? হঠাৎই নীরবতায় দুজন অদম্য উচ্ছ্বাসের অনুভূতির খেয়ালে হারিয়ে গেল নীরবে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, চেষ্টা দুজন দুজনের চোখের ভাষা বোঝার। নীলিমা তাকিয়েই বলল, আমাকে হঠাৎ দেখাই, হঠাৎ বিয়ে করার কারণটা কি সাহেব? কি উদ্দেশ্য বিয়ে করেছেন? একরাম পিছন থেকে সরে আসে, কোনো রকম কথা না বলে বাইরের দিকে পা বাড়িয়ে দিতেই নীলিমা বলে উঠল, ভয় পাচ্ছেন? একরাম দাঁড়িয়ে বলল। পিছন ফিরে কিছু বলার আগে মনিকা আত্মচিৎকার শুনে একরাম থেমে গেল। তড়িৎ গতিতে উঠে বসে নীলিমা। বসের ঘরে সবাইকে দেখে নীলিমা হতবাক, একরামের পাশে দাঁড়িয়ে বলল, ভাবি ওইভাবে কেঁদে কেঁদে সাহায্য চাইছে, আর আপনারা চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। কেউ কোনো রকমের উত্তর দিল না। রমেলা ঠোঁট বাঁকিয়ে বসে রইলেন। ইরাওয়ালা নামেনি। রোকমান মনিকার কক্ষের দিকে তাকিয়ে আছে, মাঝে মধ্যে মায়ের শব্দে চোখ মুখ খিচ্ছে। শাহাবুদ্দিন ও শাহমদ গম্ভীর্যের ন্যায় বসে আছে। একরাম গলা খাকারে দিয়ে বলল, ভাবি সাহেবা রন্ধনশালায় আছে, সেখানে যাও। নীলিমা চোখ সরিয়ে চুপ থাকলো। একরাম তাকিয়ে আছে। নীলিমার সামনে পা বাড়িয়ে দিতে একরাম হাত ধরে বলল, গায়ের কথা লাগলো না, যাও রন্ধনশালায় যাও। একটা মেয়ে এইভাবে আকুতি করছে, আর আপনারা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। হাত ছাড়ুন। একরাম দাঁতে দাঁত চিপিয়ে বলল, মানব দরদি এসছো, সব বিষয় নিয়ে এত ভাবতে হবে কেন? যা বললাম তাই করো। ঠিক আছে, হাত ছাড়ুন। একরাম হাতের বাঁধন হালকা করতে নীলিমা দৌড় দেয় মনিকার উদ্দেশ্যে। শাহমদ বিরক্তি নিয়ে কপালে হাত ঠেকালেন। শাহাবুদ্দিন ও রমেলা কিঞ্চিত অবাক হয়ে তাকায় একরামের দিকে। একরামের আগে হাত মুষ্টিবদ্ধ করে নিল, পা বাড়িয়ে দিল ক্রোধে। রোকমান আসমানের পরি বলতে গিয়েও থামল। আস বলে কথা ঘুরিয়ে পড়ল, থাক ভাবিজানকে মারবেন না ভাইজান। একরাম পিছন ফিরে রাগান্বিত গলায় বলল, এত দরদে তা নিজের ভাই বউকে আগলে নিতে যাচ্ছিস না কেন হারামজাদা? রোকমান চুপসে গিয়ে চিবুক নামিয়ে নেয়। নীলিমা দরজায় ধাক্কা দিচ্ছে অনবরত। রোহিত দরজা খুলে নীলিমাকে দেখে ভ্রু কুচকালো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে, হাতে রক্তাক্ত চাবুক। রাগী ক্রোধে বেরিয়ে যায় রোহিত। একরামকে আসতে দেখে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল নীলিমা। মনিকা অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। মেয়ে ঠোঁট ফেটে রক্ত ঝরছে, সারা পিঠে চাবুকের আঘাত, চুলগুলো এলোমেলো, চোখের নিচে লাল ছিটে দাগ, উদরের মাংসপেশিতে বড় সড়ো সাদা ব্যান্ডেজ লাগানো দেখে হতভম্ব নীলিমা। ফজরের আজানের আগে ইখওয়ান একবার উঠেছিল। পারুলকে বকাঝকা দিয়ে ফের ঘুমিয়ে পড়েছে। মূলত ব্যথায় চোখ মেলতে পারেনি। পারুল তখন জেগে আছে, মাথায় ঘুরছে রাতের কথা। বুঝতে পারছে না লোকটাকে, তবে সে নিশ্চিত লোকটি পুরুষ। পরক্ষণে ভাবলো, লাঠিটা যে জায়গায় দিছো হাঁটতে পারবে না নিশ্চিত, তাই মহল্লে ফিরতে হবে। মুই জানো মহল্লেরই কেউ হইব। কি বিড়বিড় করছিস? ইখওয়ান হালকা চোখ মেলে তাকিয়ে আছে, মাথা সাদা কাপড়ে পেঁচানো। পারুল তাকিয়ে আছে। ইখওয়ান ভ্রু কুঁচকে বলল, কিরে, কথা কানে যায় না? তো কানে গেছে, মুখ দিয়া কথা বের হচ্ছে না। শুরু হয়ে গেল তাই না? চুপ তো কি, একটা বেডা তুই সামান্য বাঁশের আঘাতে হোশ হারাস, নিজেকে আবার জমিদার দাবি করিস। ইখওয়ান চটে গেল, বলল, জমিদার হয়ে নিজেকে কি দাবি করব? তাহলে তুই বলে দে শাকচুন্নি। কে? বনের পশু কালা হাতি দাবি করে? সকাল সকাল মেজাজ বিগড়ে দিস না, যা সর। পারুল উঠে বসলো। ভাঙা জানালা দিয়ে উকি দিয়ে দেখতো সকালের রোদ। পরপর বলল, ও বাবা,
মেলা সকাল হয়েছে। লোকটা কে ছিল? কোথায় বেঁধে রেখেছিস? পারুল শাড়ি ঠিক করে নামলো, রাগ দেখিয়ে বলল। কোন লোক? ইখন বসে পড়লো, নিজেও রাগ দেখিয়ে বলল। কাল রাতে কে মারলো আমাকে? চিনি নাই, ধরতেই তো পারো নাই। মোর তো মুখ চেপে ধরছিল। সন্ধিহান চোখে তাকিয়ে ইখন বলল। ওরে তোরে ছাইড়া দিব। কোন ল্যাং এসেছিল তোর? এবার আমি নিশ্চিত আমাকে অজ্ঞান করে তুই তোর ল্যাংয়ের সাথে নষ্টি ফষ্টি করেছিস। পারুল চসূচক মুখের ভঙ্গিমায় বলে উঠল। শরীরের শিরায় শিরায় লাগুনি দেখে মোরও ল্যাং থাকবো, এইটা ভাবতে পারিস? কথায় আছে না, যে যেমন সে অন্যরও ভাবে তেমন। কালা হাতি। আর একবার বাজে কথা কইলে মুখ থেতলে দিমু। ইখন অসহায়ত্ব নিয়ে বলল। অসুস্থ মানুষ আমি, তোর কি মায়া হয় না? আর লাগলিটা বা আবার কি? কি আবার বউ? থাকতেও অন্য মায়ের লগে রাত কাটাস, তারাই লাগনি। একটা ভুলের খেসারত কি সারা জীবন হিসেবে তুই খোঁটা দিবি কালা বান্দরিনী? পারুল ঠোঁট বাঁকিয়ে চলে যেতে ইখন ফের বলল। লোকটা কে ছিল বললি না যে? পারুল পিছন ফিরে বলল। ওর নিচে লাথি দিলে তোর মুখ থেকে হাত সরায়, ধরা আগে পুকুরে ঝাঁপ দে। ধরতে পারো নাই? ওর নিচে লাথি দিয়েছিলি তুই? পারুল ঠোঁট এলিয়ে হাসে, বলল। আই দিয়ে দেখা। দূরে থাক সাচ্চুনি। মোহিত বের হয় নাই নাকি ডাকিস নাই? ঠোঁট মাখালো পারুল, বলল। মাস্তররা থুইয়া আসবে, তুই যাইতি পারলে তো 10 দিন কক্ষ থেকে বের হইতি না, যে তোর স্বভাব। এক লাইন বলি তো 4 লাইন শোনাস? মনে মনে কাঁদলো ইখন, বলল। কি ভেবে বিয়ে করলাম আর কি পাচ্ছি? কোথায় আমাকে ভয় করে কথা বলবে, এখন আমাকেই ভয় পাইতে হয়। ভাবতে হয় কোন কথা বললে শাকচুনি কোন রূপ ধারণ করবে। থাক, আর চিন্তা করতে হইব না। আসমানি চাচি আইছিল পরপর, বিশ্বাস না হলে জিজ্ঞেস কর গিয়া। আর শোন, তোর মতো মোর লাং নাই। বলেই শব্দ করে দরজা খুলে চলে যায় পারুল। ওপরের দাঁত দ্বারা নিম্নোক্ত ঠোঁট চেপে ধরে ইখন চোখ খিচে নিয়ে আবারও ভিতরে ভিতরে আফসোস করলো, বলল। তোর মতো? তোর মতো? আর কত খোদা আর কত খোঁটার খোরাক হব শালি রে। বিয়া কইরা জীবনটা তেজপাতা আমারে ধমকের উপরে রাখে। কত বড় কলিজা। মহলে ফের আগে আজ তোর একদিন তো আমার যে কয়েকদিন লাগে। দুপুরের আগ মুহূর্তে ইখন পারুল মহলে প্রবেশ করলো। তখন বসার ঘরে ছিলেন আরিফা ও ইরাবালা। ইখনকে আহত দেখে ইরাবালা হকচকিয়ে গেল, দৌড়ে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। কি হলো পুত্র, আঘাত পেলে কি করে? ওই আম্মা, গাছ থেকে পড়ে গিয়েছিলাম। গাছে চড়তে গিয়েছিলে কেন? আরিফার কথাই ইখন পারুলের দিকে তাকালো। পারুল মুখের পর্দা সরিয়ে নিল, বলল। মোরা দেখছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? যা কক্ষে যা। পারুল চলে যায়। পারুল যতক্ষণে না কক্ষে ঢুকলো ইখন তাকিয়ে রইল, ভাবলো। মিথ্যাও বলতে পারবো না, বলার সাথে সাথে জেরা করা শুরু করে দিবি। কি হলো পুত্র? আসলে আম্মা জান, ওই আপনার বৌমা আম খাওয়ার বায়না করলো, তখনই আর কি গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। আম্মা, ও আম্মা। ইখন হক চুকিয়ে গেল, ভাবলো। শাকচুন্নিটা শুনলো নাকি? কি হয়েছে রে শাকচুন্নি? ইখন হালকা করে কেসে ওঠে। আরিফা ঠোঁট টিপে হাসলো। ইরাবালা বলে উঠল। ঠিক আছে, শান্ত হও। কি হয়েছে সেটা বলো। মোর কক্ষে কে ঢুকছিল? আলমারি খোলা, আমার শাড়ি এলোমেলো কেন? আরিফা উঠে এসে বলল। কি বলো? আলিয়া গিয়েছিল নাকি? পারুল ভ্রু কুঁচকে বলল। আলিয়া আবার কে? আমি আলিয়া, ওনার বোন। পারুল পাশ ফিরে তাকায়। আলিয়া পারুলের শাড়ি পরেছে, যা ইখন গত সপ্তাহে এনে দিয়েছিল। পারুল কিছু বলার আগেই ইখন দাঁত কেলিয়ে পা বাড়িয়ে দিতে দিতে বলল। বাহ বাহ বাহ, বিয়ানি সাহেবেরা কমলা শাড়িতে তো দারুণ লাগছে।
আরিফা ইরাওয়ালাকে ইঙ্গিত দিয়ে পারুলকে দেখালো। ইরাওয়ালা পারুলের দিকে তাকালো, দেখতে পাই পারুল ফুঁসছে, দু হাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। ইরাওয়ালা আরিফাকে চোখের ইশারায় বোঝালো যে তার পুত্র এবার মরেছে। নীলিমা সে সময় বেরিয়ে আসে, সবাইকে উপেক্ষা করে চলে যেতেই ইরাওয়ালা ডেকে উঠল। পারুল হন হন করে চলে যায়। শব্দ করে দরজা বন্ধ করতে ইখওয়ান চমকে উঠে সেদিকে তাকালো। আলিয়া বলে উঠল, কি হলো? আমার ভবিষ্যৎ অন্ধকার, তারই ইঙ্গিত দিল। আরিফা ও ইরাওয়ালা ঠোঁট টিপে হাসে। আলিয়া না বুঝে ভ্রু কুচকালো। নীলিমা মলিন মুখে বলল, কিছু বলবেন আম্মা? হ্যাঁ। থেমে যান তিনি, কপালে ভ্রু তুলে বললেন। কপাল ফাটলো কি করে আবার? ইখওয়ান ও আলিয়া নীলিমার কপালের দিকে তাকালো। কিছুটা রক্তাক্ত হয়ে আছে, আরিফা আমতা আমতা করছে। নীলিমা বলে উঠল, পড়ে গিয়েছিলাম হাত মুখ ধুতে গিয়ে। গলা কাঁপছে কেন তোমার? নীলিমা টইটুম্বর চোখ তুলে ইরাওয়ালার দিকে তাকালো। ইরাওয়ালা আরিফার দিকে তাকালো, একবার পরপর নীলিমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? আসলে আম্মা, সকালে তো আপনি নামেননি, ইকরাম মেরেছিল। অবাক হয়ে ইরাওয়ালা বললেন, মেরেছে? আবার কেন? বাধা সত্ত্বেও মনিকার কক্ষে গিয়েছিল বলে। ইরাওয়ালা নীলিমার দিকে তাকালো, বলল, কেন গিয়েছিলে নীলিমা? চোখের পানি মুছে নিয়ে নীলিমা বলল, মেয়ে হয়ে একটা মেয়ের আর্তনাদ শুনে কিভাবে স্থির থাকি বলুন তো? উনিও তো একজন মেয়ে, কারো না কারো বাবার মায়ের রাজকন্যা। এখন সেই যতই খারাপ হোক, আসলে কি বলুন তো, মাফ করবেন কথাটি বলার জন্য, মহলে নিজেদের তো মেয়ে নেই, তাই কারো বুক পড়ে না, নির্দয়ের মতো দাঁড়িয়ে তামাশা দেখেন। ইখওয়ান চলে যায়। আলিয়া এসে বোনের পাশে দাঁড়িয়ে পড়ল। ইরাওয়ালা তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বলল, ঠিকই বলেছো নীলিমা, কিন্তু তাই বলে ইকরাম তোমাকে মারবে? খুব না বড়াই করতেন গুণধর ছেলে আপনার। আমি কি নাকি অজাত জন্ম দিয়েছি? তা আপনার গুণধর ছেলে কি করে পারলো একটা অবলা মেয়ের গায়ে হাত তুলতে? পিছন থেকে রমেলার কথা ইরাওয়ালা চোখ বন্ধ করে নিল। আরিফা নীলিমাকে ইশারা করে চলে যেতেই বললে সে চলে যায়। আরিফা রমেলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শুরু হয়ে গেল? গন্ধ শুকে শুকে এসেছে যে আমরা এখানে। মুখে বলল, আম্মা বলছি, আমি ইকরামের কক্ষ থেকে আসছি। বলেই চলে যায় ইরাওয়ালা। রমেলা ঠোঁট বাঁকিয়ে বলল, বড় বউ, পানের সাজিটা দাও তো। তপ্ত শ্বাস টানলো আরিফা। আলিয়াকে বলল, রোজা রুমঝুমের কক্ষে যা, আমি আসছি। পুত্র। মায়ের গলায় ইকরাম কপাল থেকে হাত সরিয়ে তাকালো, পরপর দাঁড়িয়ে বলল, জি আম্মাজান, কিছু বলবেন? নীলিমাকে মেরেছো কেন? ইকরাম চোখ সরিয়ে নিতেই তিনি আবারও বললেন, কেন মেরেছো? সেদিন আমাকে কথা দিলে আর মারবে না, তাহলে? আমি রাগ সংযত করতে পারিনি আম্মাজান। পারবে কি করে, বংশের রক্ত বইছে না শরীরে? বলে মুখ ফিরিয়ে নেন ইরাওয়ালা। ইকরাম আম্মা বলে উঠল। ইরাওয়ালা বলে উঠল, নীলিমাকে বিয়ে করার কি কারণ আমার জানা নেই ইকরাম, তবে আশা রাখছি মেয়েটার সাথে খারাপ কিছু করবে না, এই আশা রাখছি। সম্পর্ক ভালো দিক এগিয়ে নিয়ে যাও, বংশ উজ্জ্বল করো। ইকরাম বিড়বিড় করে বলল, আপনার গুণধরণী বউ সে কথা শুনলে তো? কিছু বলবে না আম্মাজান, নিশ্চিত থাকুন, নীলিমার সাথে খারাপ কিছু হবে না। বলেই মনে মনে বলল, তবে বারবারই সীমা অতিক্রম করলে কিছু মিছু তো করতে হবে আম্মা। ইরাওয়ালা ফের বলল, আর যেন না শুনি পুত্র, তুমি বৌমার শরীরে আঘাত করেছো। জি আম্মাজান, মনে থাকবে। ইরাওয়ালা চলে যেতে ইকরাম বলে উঠল, নীলিমাকে বলে আদা কুচি দিয়ে 1 কাপ গরম চা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ইরাওয়ালা মুচকি হেসে বলল, সে দিয়েছি, নাতি নাতনি কিন্তু শীঘ্রই চাই। ইকরাম মাথার পিছনে চুলকে লজ্জায় চিবুক নামিয়ে নেয়। ইরাওয়ালা চলে গেলেন। ইকরাম ফিচেল হেসে বলল, সেই কবে এক রাত পেয়েছিলাম, তা আবার জ্বরের ঘরে এসেছিল বলে। তার জন্য সকাল সকাল কত কৈফিয়ত দিতে হয়েছে। আমি নাকি সুযোগে সদ্ব্যবহার করেছি। বেড়ে ফুল তো নয়, যেন কাঁঠাযুক্ত গোলাপ ফুল, ধরতে গেলেই রক্তাক্ত করে ছাড়ে। ইখওয়ান মাত্র এসে দাঁড়ালো কাজের জায়গায়। রোকমান সমানে এক মেয়ের সাথে মজা করেই যাচ্ছে। এদিকে ইব্রাহিম হাঁটছে ও কি যেন টানছে আর মেয়েদের দেখছে। শাহাবুদ্দিন বন্দুক হাতে বসে আছে আরামসে, পাশে বাতাস করছে রৌফ। ইখওয়ানের
ইখন রোকমানের পাশে দাঁড়িয়ে বলল, তোর মাঝে কি কোনো মেয়েলি স্বভাব আছে? মেয়েটি ফিক করে হাসলো। ইখন চাবুক পেঁচিয়ে নিতে মেয়েটি কাজে মন দিল। রোকমান হা মেলে তাকিয়ে আছে। ইখন ভ্রু টান টান করে বলল, খাবার এনেছি যে হাঁ মেলে আছিস? তড়িৎ গতিতে ঠোঁট বন্ধ করে নিয়ে রোকমান মাথা নাড়িয়ে না বোঝালো। ইখন ফের বলল, ভাইজান, কি বলবো যে তুই কাজের জায়গায় এসে মেয়ে নিয়ে মেতে থাকিস তার অনুপস্থিতি? হ্যাঁ, না, তুই যে পারুলের সাথে সব সময় লেপ্টে থাকতি, আমি কিছু বলতেছিলাম। কানে আঙুল ঢুকিয়ে নাড়া দিয়ে ইখন বলল, পারুলকে? আমতি চামতি করে রোকমান বলল। দুঃখিত ভাবিজান। কথায় টান দিয়ে বলল, জান বদমাস, শুধু ভাবি ডাকবি। একপাশে মাথা কাত করে সায় জানালো রোকমান। ইখন পিঠ চাপড়ে ধরে এগিয়ে যেতে যেতে বলল, মই তো বিয়ে করে নিল, কি যুগ আসছে, হুটহাট বিয়ে হয়ে যাচ্ছে, তা তুইও করে নে। কিন্তু আমি তো বিয়ের জন্য প্রস্তুত না। ইখন থামলো রোকমানও। রোকমান বলল, রাগের কিছু বললাম? রাগ হচ্ছিস যে? মহলে কেউ বাকি আছে বিয়ের জন্য? না। মাথায় গাঁটটা দিয়ে বলল, সালা আবার বলে না, তুই আছিস না? দাঁত কেলিয়ে মাথা চুলকে রোকমান বলে, ও হ্যাঁ। শোন, ভাবি সাহেবার বোন আলিয়া এসেছে, শাড়িও পরেছে, পটানোর চেষ্টা কর। মেয়ে সাদা সিধা, বুঝলি? তুই যা বলবি তাই করবি। দেখলাম তো, সুন্দরীও আছে, তবে কেমন রাগি রাগি লাগলো। আরে না, তুই পটানোর চেষ্টা কর, বাকিটা আমি ম্যানেজ করব। ঠিক বলছিস? পাক্কা। মাথায় আঘাত পেলে কি করে? সে মেলা কথা। রাজীব কোথায়? ও তো কাল বিকেলে ছুটি নিয়েছে, কাল আসবে। এসে ইব্রাবের সামনে দাঁড়িয়ে পড়ল। ইংরেজিতে বলল, কাঠপোড়া রোদে কি করছো পুত্র? কক্ষে চলো। পাল্টা জবাবে এব্রাম বলল, বাবা, এই মুহূর্তে ওই মেয়েকে চাই। এব্রামের দৃষ্টি অনুসরণ করে জন তাকিয়ে বলল, খুব ছোট, মারাও যেতে পারে। সেসব জমিদার সামলে নিবে, আমার চাই মানে চাই। রাতে পুত্র, এখন না। পারুল গোমরা মুখে ইকরামের কক্ষে চা নিয়ে ঢুকলো। ইকরাম বেরুবে তার জন্য প্রস্তুত হচ্ছে। আয়নায় পারুলকে দেখে বলল, নীলিমা আসলো না? না, সাহেব ব্যস্ত আছে একটু। ইকরাম এগিয়ে এসে চায়ের কাপ নিয়ে আলগোছে ফেলে দিল। পারুল হতবাক। ইকরামের দিকে তাকাতেই সে বলল, যা, কি হলো এটা? একটু সাবধানে ধরবে না? যাও, আর এক কাপ নিয়ে আসো। বলবে তোমার হাত ফসকে পড়ে গেছে। শোনো, তুমি যতবার আসবে ঠিক ততবারই এমন হাত ফসকে পড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। পারুল ফের ঘাড় কাত করে চলে যায়। বড় বড় পা বাড়িয়ে এসে থামলো নীলিমার পাশে। তখন সে তরকারি কাটতে ব্যস্ত। আরিফা থালা বাসন রেখে বলল, মুখ কালো কেন ইকরাম? বকেছে? না, চায়ের কাপ নিয়ে ফেলাই দিল। কইল আর এক কাপ নিয়ে চাইতে। মোরে শেখাই দিল যেন এসে বলি মোর হাত ফসকে পড়ে গেছে, চলে আসবার ধরনু। তখন ফের কইল মুই যতবারই যাইমু ততবারই নাকি হাত ফসকে পড়ে যাবে। বুবু একবার কি ধীরন্দাজ লোক, বউকে পাওয়ার কি কৌশল। আরিফা হাসলো। নীলিমা বলল, ওইটা ধুরন্ধরাজ নয় পারুল। চুপ তো তুই, যা চা নিয়ে যা। বলি আরেকটি বটি নিয়ে তরকারি কাটতে লাগলো। বলল, যা, এখন মুই কাটছি এসব। নীলিমা তবুও বসে রইল। কিছু মিনিট পর ইকরাম এসে দাঁড়ালো। নীলিমা এক পলক দেখে কাজে মন দিল। পারুল আরিফার দিকে তাকিয়ে ফের নীলিমার দিকে তাকালো। আরিফার হাতের কাজ দেখে কিছু বলতেই ইকরাম কুয়ো পাড়ে গিয়ে শব্দ করে বালতি নিল। নীলিমার দিকে তাকিয়ে পানি তুলে শব্দ করে রাখলো কুয়োর মাথায়। আরিফা বহু কষ্টে হাসি আটকিয়ে কাজ করছে। নীলিমা তাকালো না বলে ইকরাম বাছাই গলায় বলল, পারুল, এই ঠান্ডা পানি দিয়ে গরম চা করে আমার কক্ষে দিয়ে যেতে বলো। আরিফা অবাক হবে নাকি হাসবে বুঝলো না। পারুল নীলিমার দিকে তাকাতেই নীলিমা উঠে দাঁড়ালো। রাগে কচকচ করতে করতে এসে কৌটার চা রং ফেলে দিয়ে বলল, পারুল বলে দে চা রং নাই। ইকরাম বালতি হাতে করে নিয়ে এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই সব পানি ঢেলে দিল নীলিমার মাথায়। সহসাই ভিজে গেল নীলিমা। কিছুটা ভিজে যায় পারুলও। আরিফা কিঞ্চিত রেগে গিয়ে বলল, দিন দিন বাচ্চা হচ্ছ ইকরাম, মেয়েটা অসুস্থ জেনেও কেন এমন করছো? শরীরে এমনি জ্বর, আবার এভাবে পানি দিলে।
ইকরাম বালতি ছুঁড়ে মারল। আরিফা ফের বলল, খবরদার, রাগ দেখাবে না আমাকে। ইকরাম প্রত্যুত্তরে কিছু বলল না। নীলিমাকে ধরতে গেলে নীলিমা ছিটকে সরে আসে। পরপরই চলে যেতে ইকরাম জোর করে শূন্যে তুলে নিল। সহসা পা বাড়িয়ে চলে আসে নিজ কক্ষে। আরিফা ও পারুল হাসিতে গড়াগড়ির অবস্থা। কোন রকম হাসি আটকে আরিফা বলে উঠল, তাড়াতাড়ি শাড়ি পাল্টে আসো, রান্না অনেক, দুপুর তো হয়েই এলো। এখনই যাচ্ছি বাবু। নীলিমাকে নামিয়ে দেয় ইকরাম। নীলিমা এক পলক দেখে চলে যেতেই ইকরাম বলে উঠল, দাঁড়াও। নীলিমা দাঁড়িয়ে পড়ল, তবে তাকালো না। ইকরাম পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে নাক রাখলো। নীলিমা চোখ বন্ধ করে বলল, সরুন, সুসুই লাগছে। দুঃখিত নীলিমা। নীলিমা চুপ থাকলো। সমানে কচলাতে শুরু করলো দুহাত। ইকরামের দীর্ঘ নাক টানার শব্দ। নীলিমা বলল, কি করছেন কি? তোমার শরীরের প্রতিটি ভাঁজ যেন পেলে ফুলের পাপড়ি। তারা কি বলছে জানো? আমাদের ভালোবাসা অমর। যেমন এই ফুলের সৌন্দর্য চিরস্থায়ী, তেমন। এত সুন্দর কেন? ছাড়ুন তো, শুরু হয়ে গেল। আগে বলো, রাগ কমেছে? আপনি আমার জীবনে এমন একটা মানুষ যার প্রতি আবার রাগ অভিমান কিছুই নেই, নেই কোনো আবদার বা অজুহাত। নাক স্লাইড করতে করতে বলল, আর ভালোবাসা? শুরু থেকেই তো বলছি, আপনাকে আমি কখনোই ভালোবাসবো না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? কি আজব, জোর করে ভয় দেখিয়ে বিয়ে করলেন আপনি, এখন উল্টে প্রশ্ন করছেন আমাকে। তোমার গায়ের গন্ধে সব উলট পালট লাগছে। আমাকে কেন বিয়ে করলেন বলুন তো, কি কারণ? জানো, তোমার কাঁধ চুম্বন হলো আমাদের ভালোবাসার চিরস্থায়ী চিহ্ন, যা আমাকে প্রতিনিয়ত তোমার প্রতি আকৃষ্ট করছে। বলেই নিজের মতো ঠোঁটের ছোঁয়া দিতে লাগলো ইকরাম। এক হাত বিস্তার করছে নীলিমার উন্মুক্ত পেটে। নীলিমার চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রাখার চেষ্টা। শরীর ছেড়ে দিচ্ছে, মন চাচ্ছে আরো কাছে পেতে। এমন কেন মনে হয় তার? অজানা বুকের জোরালো শব্দে সে অচেতন, আবেগে ভেসে যাচ্ছে সে নিজেই। অনবরত ঢোক গিলে চেষ্টা নিজেকে আশ্বস্ত রাখার। ভাবলো, এই লোককে প্রশ্ন করলেই এমনটাই শুরু করে, আমিও ছাড়বো না। আমাকে বিয়ে করার উদ্দেশ্য আমি জেনেই ছাড়বো। হঠাৎই গুলির শব্দে ইকরাম ঠোঁট সরিয়ে নেয়। আচমকা এমন শব্দে নীলিমা চমকে ওঠে, জড়িয়ে ধরে ইকরামকে। ইকরাম খুব করে চাইলো এই সময়টা দীর্ঘ করতে, কিন্তু পারল না। মন না চাইতেও নীলিমা ছাড়িয়ে নিয়ে বলল, শাড়ি পাল্টে নাও, ঠান্ডা লাগবে, আসছে। বলেই কপালে চুমু দিয়ে চলে যায় ইকরাম। তার মন খচখচ করছে, কাজের জায়গায় কিছু একটা হয়েছে। ইকরাম পৌঁছাতে পৌঁছাতে আরেকটি গুলির শব্দে নীলিমা দরজা থেকে সরে জানালার কাছে যায়। শরীরে এখনো ভেজা শাড়ি। ইকরাম এসে দাঁড়ালো। সামনে এক মহিলা ও পুরুষের লাশ দেখে ইখওয়ানের দিকে তাকাতেই ইখওয়ান শাহাবুদ্দিনের দিকে তাকালো। ইকরাম এবরামের দিকে তাকালো, দেখলো তার হাতের মুঠোয় 9-10 বছরের একটি মেয়ের হাত। সে বাবা মা বলে কান্না করছে। জন ভয়ে ভয়ে ফিসফিস করে, বলছিল মেয়েটাকে ছেড়ে দাও। এবরাম কিছু বললো না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে ইকরামকে। ইকরাম লাশের পাশে ছোট্ট শিশুকে দেখছে, যে প্রতিদিন মায়ের পাশে বসে নীরবে খেলত। পরপর শাহাবুদ্দিনের দিকে তাকিয়ে ইকরাম শান্ত গলায় বলল, কি হয়েছে চাচা যান, যার জন্য গুলি চালালেন? কত বড় সাহস, কাছে বাধা দেয়? আমি বরের বড় মেয়েকে ইব্রাহিমের কাছ থেকে ছিনে নিতে গেছে। ইকরাম এবরামের দিকে তাকালো, ফের শাহাবুদ্দিনের দিকে তাকিয়ে বলল, কোন কাজে বাধা দিয়েছে? শাহাবুদ্দিন হালকা কাশলো। ইখওয়ান চলে যেতে ইকরাম বলে উঠল, দাঁড়া ইখওয়ান। ইখওয়ান দাঁড়িয়ে পড়ল। ইকরাম ফের বলে উঠল, মেয়েটাকে নিয়ে আয় ইব্রাহিমের হাত থেকে। এবরাম জনের দিকে তাকালো। জন বলল, দিয়ে দাও বেটা, আমি রাতে ব্যবস্থা করে দেব। এবরামের মনও ক্ষুণ্ণ হয়, রাগে ক্রোধে ইংরেজিতে বলে উঠল, চাইলেও আপনিও এনজয় করতে পারেন জমিদার, নিচে কেন বাড়াবাড়ি করছেন? শাহাবুদ্দিন বলে উঠল, বাদ দাও ইকরাম, এসবে তুমি মাথা না ঘামালেই ভালো হয়। ইকরাম দু হাত মুষ্টিবদ্ধ করে নিল। সামনে দাঁড়িয়ে থাকা ইখওয়ানকে থাপ্পড় দিয়ে বলল, তোকে আমি দাঁড়িয়ে থাকতে বলেছি। ইখওয়ান গালে হাত দিয়ে ইব্রাহিমের দিকে এগিয়ে এসে ঝটকা দিয়ে মেয়েটির হাত ছাড়িয়ে নেয়। দাঁতে দাঁত চিবিয়ে বলল, এর প্রতিশোধ তোকে দিয়েই তুলবো ভিনদেশির বাচ্চা। ইব্রাহিম বুঝলো না, তবুও একগাল হাসলো, বলল, সত্যি আমি প্রস্তুত। ইখওয়ান বিশ্রী ভাষায় গালি দিয়ে চলে যেতেই মেয়েটি হাত ছাড়িয়ে নেয়।
দৌড়ে মা বাবার লাশের পাশে বসে পড়ল। ছোট বোনটাকে বুকে আগলে নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সবাই তখন সিন নয়নে তাকিয়ে আছে কাজ রেখে, কেউ বা কাঁদছে। ইকরাম বাঁচকাই গলায় বলল, আপনারা সবাই কাজ করুন। সবাই চিবুক নামিয়ে কাজে মন দিল। ইকরাম শাহাবুদ্দিনের দিকে এগিয়ে এসে বলল, বন্দুকটা সামনে রাখবেন, কখন না জেনে আপনার বুকে এসে ঠেকে। হুমকি দিচ্ছ তুমি আমাকে? না, সাবধান করলাম। ঢোক গিলে রাগটা হজম করলো ইকরাম। পরপর বলল, লাশ দুটো চরণের ব্যবস্থা করুন। আর মাথায় রাখুন, গ্রামে আপনি জমিদার হলেও প্রভাবশালী লোকের কিন্তু অভাব নেই। এসব কথা তাদের কানে গেলে কি হতে পারে সেটা ভাবারও টাইম পাবেন না। আমাদের নিয়ম অনুসরণ করলেও সময় কিন্তু সবসময় এক যায় না। বলে ইকরামের দিকে তাকিয়ে বলল, এদিকটা দেখ, আমি আসছি। বলেই মেয়েটির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার সঙ্গে এসো। মেয়েটি ছোট বোনের হাত আঁকড়ে নিয়ে পা মিলালো ইকরামের পায়ের টুপিতে। কান্নার জলে জবুথবু গাল। ইকরাম এবরামের সামনে দাঁড়াতেই মেয়েটি ইকরামের পিছনে লুকালো, খামচে ধরলো হাত। এবরাম রাগে ফুঁসছে, রাগান্বিত চোখে তাকিয়ে আছে। ইকরাম বলে উঠল, তাকে আমি রাতে দেখেছি। বলেই চলে যায় ইকরাম। ইকরাম চলে যেতেই রোকমান সুতোর বড় গাঁটটি থেকে বের হয়ে এসে ইখওয়ানকে বলল, কি হলো? ইখওয়ান দাঁতে দাঁত চিবিয়ে বলল, তোর বিয়ের পাকা কথা হলো? রোকমান থমথমে মুখ করে দাঁড়িয়ে বলল। ইখওয়ান ফের বলল, এইদিকে একটু থাক, আমি যাব আর আসবো। বলেই এবরামের কাছে এসে বলল, চল, তোর শাস্তির ব্যবস্থা করে ফেলেছি। পরেই হাত ইশারায় বোঝালো পিছনে আসতে। জন ও এবরাম নজর বিনিময় করলো, পরপর পা বাড়িয়ে দিল। তাদের নিয়ে ইখওয়ান সোজা রন্ধনশালায় আসে। পারুল ও আরিফা ছিল। পারুল ইখওয়ানকে দেখে মুখ ভেঙচি দিয়ে নজর সরিয়ে নেয়। ইখওয়ান গলা খাঁকারি দিয়ে বলল, ভাবি, এই দুটো হাদারামকে পেঁয়াজ ছিলতে লাগাইয়া দিন তো, ইকরাম ভাইজানের আদেশ। ইকরামের কথা শুনে আরিফা আর না করলো না, পেঁয়াজের ডালা এগিয়ে দেয়। ইখওয়ান মনে মনে হাসলো। আমি জানি ভাইজানের কথা বললেই আপনি না করবেন না। আব্বাজানও নেই, আর সুযোগটা কাজে লাগাই। আমার বউকে ছোঁয়ার চেষ্টা করেছিলি না, আবার তোর জন্য আজ থাপ্পড় খেলাম, এবার মজা বুঝ। জন ইংরেজিতে বলল, আমরা পেঁয়াজ ছিলব মাথা, ঠিক আছে তোমার? ইখওয়ান বেজায় বিরক্ত হয়ে যায়, বলল, ওসব পেঁচাল বুঝি না, যা বললাম কর, না হলে ইকরাম ভাইজানকে ডাকবো। ইকরামের নাম শুনতে জন ইকরামকে বলল, এত কিছু করার নেই। এবরাম না করতে চাইলে জন জোর করে বসে দেয়। এবরাম রাগে বসে পড়ল। পারুল ঠোঁট টিপে হাসছে। ভাবি, নজর রাখিয়েন, 1 ঘন্টা পর যেতে দিবেন। বলেই পারুলকে এক ঝলক দেখে চলে যায় ইখওয়ান। জন ও এবরাম পেঁয়াজ হাত দিয়ে ছিলতে লাগলো। সময়ের গতিতে তারা একে একে কয়েকটা পেঁয়াজের খোসা ছাড়ায়, কেঁদে কুটে একাকার তারা। একসময় এবরাম কাঁদতে কাঁদতে বলল, বাবা, কিছুই তো পাচ্ছি না, এটা কি ধরনের ফল? পারুল তখন কুয়ো পাড়ে থালা বাসন ধুইতে ব্যস্ত। আরিফা ব্যস্ত ভাতের মার গালতে। জন পেঁয়াজের শেষ অংশ সামনে ধরে পড়ল, আমি তো কিছু দিলাম না বেটা। বাপ বেটা পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে গোটা পেঁয়াজটাকেই খুলে খুলে সব ফেলে দিয়েছে। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নিয়ে ফের জন বলল, কি ফল? বেচিও নাই? সহসা ইরাবালা এসে দাঁড়ালো তাদের সামনে। পেঁয়াজের এমন দশা দেখে হাহাকার ঠেলে বলে উঠল, হাই হাই, পেঁয়াজের তো দফা রফা করে ছিঁড়েছো। এবরাম ও জন টলমল চোখে তুলে আধো কুয়াশার মতো দেখতে পেয়ে বলল, কে আপনি? বিকেলে সূর্যের আলোর সাথে মিশে থাকা শান্তি ও নীরবতা ছেয়ে আছে মহলে। আকাশে লাল কমলা রঙের ঝলকানি, যেন একটি ক্যানভাসে আঁকা রঙিন ছবি। ঠিক এই মুহূর্তে আলিয়া ছাদের ছায়াতলে বসে গুনগুন করে গান করছে একান্ত মনে। বাতাসে ভেসে আসে মৃদু ঠান্ডা, আর চারপাশে সমস্ত দিক থেকেই সুবাসিত ফুলের গন্ধে তার কণ্ঠ আরো সুমধুর লাগছে। বিকেলের আলোয় প্রেমের অনুভূতিগুলো আরো গভীর হয়, যেন পৃথিবীর এই মুহূর্ত তার যা কারোর জন্য তৈরি। এমন বিকেলে তোমার হাত ধরে একসাথে হাঁটলে আমার বলা প্রতিটি শব্দ আর চাহনি যেন তোমার হৃদয়ের খুব কাছে পৌঁছে যাবে। এসব ছোট ছোট মুহূর্ত যা অনেক সময় মনে রাখার মতো, তা সারা জীবন মনে থাকবে। কথাটি বলে রোকমান কাগজটি বুক পকেটে রাখলো, মাথার চুল ঠিক করে দরজার আড়াল থেকে বের হয়ে পড়ল। কেমন লাগলো?
ভ্রু কুচকে তাকিয়েছিল আলিয়া। রোকমানকে দেখে ভ্রু সমতলে আসলো, বলল, আপনি? আসলাম আপনাকে পটাইতে। আলিয়া হকচকিয়ে গেল, সহসা দাঁড়িয়ে পড়ল। আসলে আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, তবে আপনাকে আমার ভালো লাগে। আলিয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কি বলছেন এসব? আপনি আমার কাকাতো ভাইয়ের মতো। রোকমান দাঁতে জিহ্বা কেটে বলল, ছি ছি, এভাবে বলবেন না। আমি জানি আমি যা বলবো আপনি শুনবেন। ইখওয়ান তো তাই বলেছে। আলিয়া ঢোক গিলে আস্তে করে বলল, কি বলেছ? লাজুক হেসে রোকমান বলল, বাদ দিন না, আপনার হাতটা ধরতে পারি? তড়িৎ বেগে আলিয়া দুহাত পিছনে নিয়ে বলল, একদম না। রোকমান হাসলো, বলল, আমি জানি আপনি আমার কথা রাখবেন, যা বলবো তাই শুনবেন। ইখওয়ান তাই বলেছে। আমি বেজায় বিরক্ত হয়ে যায় আলিয়া, গরম শ্বাস ছেড়ে দিয়ে বলল, লজ্জা তো নারীর ভূষণ, আপনি লজ্জা পাচ্ছেন কেন? রোকমান ফের লাজুক হেসে আলিয়ার ডান হাত টেনে নিয়ে দু হাতের সাহায্যে নিয়ে বলল, কি নরম তুলতুলে হাত, আমি কোনো কাজ করতেই দেব না এই হাত দিয়ে। শুনুন, আজ থেকে এই হাত ভেজাবেন না। বলে চুমু দিয়ে দেয় রোকমান। নীলিমার খোঁজে আসা ইকরাম ভ্রু কুচকে তাকিয়ে আছে রোকমানের কাণ্ড দেখে। আলিয়া দুঠোঁট কিঞ্চিত ফাঁকা হয়ে গেল, পরপর হাত ছাড়িয়ে নিয়ে চর বসিয়ে দেয় রোকমানের গালে।